আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি লাইভ ক্লাসে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি তোমরা টাইটেল দেখে বুঝতে পারতেছো অথবা আমাদের স্লাইড দেখে বুঝতে পারতেছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায়, আমাদের এইচএসসির আইসিটির প্রথম অধ্যায়। তোমাদের এইচএসসির ৪৫ দিনের যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের আজকে আইসিটির ২ নাম্বার ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। দ্বিতীয় অংশ কিন্তু এখনও আলোচনা করিনি, সেটা আমরা করব, বাদ যাবে না একটা চ্যাপ্টারও। সো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় কেন গুরুত্বপূর্ণ সেটা তোমাকে আমি আগে একটু বোঝানোর চেষ্টা করি। কেন তুমি প্রথম অধ্যায় ক্লাসটা করবা, কেন তুমি প্রথম অধ্যায়ের প্রিপারেশন ভালো করে নিবা সেটা আগে তোমার জানতে হবে। কারণ অনেকেই প্রথম অধ্যায়কে একটু হেলাফেলা করে ছেড়ে দেয় আর কি, কিন্তু পরবর্তীতে ধরা খেয়ে যায়। দেখো, আমাদের বইতে ৫টা অধ্যায় আছে, অর্থাৎ আমাদের সিলেবাসে ৫টা অধ্যায় আছে এইচএসসি ২৪। সো ৫টা অধ্যায়ের মধ্যে প্রথম আর দ্বিতীয় এই দুইটা অধ্যায় হচ্ছে থিওরিটিক্যাল, অর্থাৎ শুধু পড়ালেখা মুখস্থ করো, পড়ালেখা মুখস্থ করো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো একটু টেকনিক্যাল অধ্যায়, এগুলোতে ম্যাথ আছে, এগুলোতে কোড আছে, এগুলো একটু টেকনিক্যাল অধ্যায়। তো অনেকের টেকনিক্যাল অধ্যায় পছন্দ না, বা টেকনিক্যাল জিনিস কমন না পড়লে অ্যান্সার করা যায় না, বা টেকনিক্যাল জিনিসে অনেক সময় ছোটোখাটো ভুলের জন্য ফুল মার্ক কাটা যায়। তো টেকনিক্যালি অনেক সময় প্রবলেম হতে পারে। কিন্তু প্রথম ও দ্বিতীয় এই দুইটা অধ্যায় হচ্ছে আমাদের থিওরিটিক্যাল। এই দুইটা অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়টা আবার একটু কঠিন, কারণ এখানে অনেক অনেক ইনফরমেশন, অনেক কিছু আমাদের মুখস্থ করা লাগে। বাট প্রথম অধ্যায় কিন্তু আমাদের খুবই খুবই সহজ একটা অধ্যায়। কয়েকটা টপিক আছে, টপিকগুলো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারলেই তুমি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারো আর না পারো, এইচএসসি পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে সেটার অ্যান্সার তুমি দিতে পারবা। তবে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ভাইয়া তুমি অ্যান্সার করতে পারবা না। সো তোমার যখন কেউ নাই তখন প্রথম অধ্যায় আছে, মানে কেউ না থাকলেও প্রথম অধ্যায় তোমার সাথে থাকবে, এই আশা তুমি করতে পারো। আর যদি এই আশা এখনও না করতে পারো, তুমি আজকের ক্লাসটা দেখো। আমি বলছি তুমি কোনোটা কমন পাও আর না পাও, কোনোটার অ্যান্সার দিতে পারো আর না পারো, প্রথম অধ্যায়ের অ্যান্সার তুমি দিতে পারবা পারবা পারবা। তাছাড়াও আমরা উদ্দীপক দেখেই আমরা কিভাবে, তুমি প্রথম অধ্যায়ের আমরা আজকে দেখব, প্রথম অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা আজকের ক্লাসেই দেখব যে উদ্দীপক পড়েই আমরা দেখবা যে প্রশ্ন পড়ার দরকার নাই, উদ্দীপক পড়েই আমরা বুঝে যাব যে প্রশ্নে কি আছে। অর্থাৎ আমাদের কনসেপ্টটা আমরা এমনভাবে ক্লিয়ার করব যে উদ্দীপকটা পড়েই আমরা ক্লিয়ার যে আমরা আজকে কি আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে? অর্থাৎ আমাদের প্রশ্নটা আমরা ক্লিয়ার হয়ে যাবে যে নিচে গ আর গতে কি প্রশ্ন আছে এটা আমরা বুঝে যাব। সো বুঝতেই পারছো ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের যতগুলো টপিক আছে আমাদের সিলেবাসের সবগুলো টপিক আমরা ক্লিয়ার করব, এবং পাশাপাশি আমরা এমসিকিউ সমাধান করব, এর পাশাপাশি আমরা সৃজনশীল সমাধান করব। অর্থাৎ আজকের এই একটা ক্লাসে তোমার প্রথম অধ্যায়ের সম্পূর্ণ রিভিশন হয়ে যাচ্ছে, শুধুমাত্র সাজেশনই না। দেখো, সাজেশন হলে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করে দিতাম। আজকের ক্লাসে তোমার প্রথম অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা তো আছেই, তার পরবর্তীতে সাজেশন, এই প্রথম অধ্যায়ের মধ্যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটাও বলে দিব। তার মানে এটা তোমাদের একটা রিভিশন ক্লাস হচ্ছে, শুধুমাত্র সাজেশন ক্লাসই না। ঠিক আছে? সো ক্লাসটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে। শুরুতে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে এমসিকিউ, তারপরে আমরা ইনশাল্লাহ সিকিউ আলোচনা করব। তো দেখো, এখন ক্লাসটা কি করব না করব সেটা তো আমরা বুঝতে পেরেছি। এখন আসো আমরা একটু ভালো কাজ করি। ভালো কাজটাকে তোমার পরিচিত এইচএসসি যত স্টুডেন্ট আছে সবাইকে দ্রুত মেনশন করে দাও, মেনশন করে জানিয়ে দাও আসো একসাথে ক্লাস করি। যেহেতু এটা ফ্রি ক্লাস, কাউকে বাদ দিও না, সবাই যতজন আছে তোমার পরিচিত এইচএসসি স্টুডেন্ট তোমার ফ্রেন্ড লিস্টে সবাইকে মেনশন করে দাও। আর ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দাও। আজকের একটা ক্লাসের পরেই যে তুমি এইচএসসি পরীক্ষার আগে আর প্রথম অধ্যায় পড়া লাগবে না এমন কিন্তু না, তোমার রিভিশন কিন্তু দিতে হবে। আইসিটি পরীক্ষার আগে দিতে হবে, এর পরবর্তীতে আবার কয়দিন পর দিতে হবে। তখন তুমি কি করতে হবে, এই ভিডিওটা আরেকবার যদি দেখো, এই 1 ঘন্টার ভিডিও দেখলেই তোমার ইনশাল্লাহ রিভিশন হয়ে যাবে প্রথম অধ্যায়। সেজন্য তুমি ভিডিওটা শেয়ার করে রাখবা, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবা, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দাও। পরবর্তীতে যখন যেখানে বাসে, রাস্তা ঘাটে, তারপরে হচ্ছে তোমার পড়ার টেবিলে যখন মন চায় তুমি মোবাইলটা বের করে তুমি ক্লাসটা কিন্তু রিভাইজ দিয়ে ফেলতে পারবা। সো যারা শেয়ার করো নাই তারা দ্রুত শেয়ার করো, আর শেয়ার করলে বলো যে ভাইয়া শেয়ার ডান। এবং যারা মেনশন করো নাই এখনও ফ্রেন্ডদেরকে সবাইকে মেনশন করে একটা ভালো কাজ করো। ঠিক আছে? সো আশা করছি তোমরা আমার কথা এবং স্ক্রিন সব কিছু ক্লিয়ার ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ। সো তোমরা যারা যুক্ত হয়ে গেছো দেখি আমার সাথে কে কে যুক্ত হয়ে গেছে এবং মেনশন দিচ্ছে কাদেরকে আমি একটু দেখি যে কে জনে মেনশন দিচ্ছে।
একটু আমরা দেখি। আমরা ইনশাল্লাহ 2-1 মিনিটের মধ্যে আমাদের এই ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। পাপু কুমার যুক্ত হয়ে গেছে, রোহান যুক্ত হয়ে গেছে, সুমাইয়া আক্তার আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে সৌরভ অন্তু যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, এবং আমাদের সাথে তাসকিন আহমেদ অন্তর। আজ সব দেখে ফেলবো, তাসকিন আহমেদ অন্তর, ইয়েস, আজকে সব প্রথম অধ্যায়ের কিচ্ছু বাদ যাবে না, অর্থাৎ বাদ যাবে না একটা শিশু, মানে কোনো টপিকে বাদ যাবে না। আচ্ছা, ফাইজা যুক্ত হয়ে গেছে, ভেরি গুড। ভাইয়া 3 চ্যাপ্টার কি আর পড়াবেন না? সাদিয়া খন্দকার লিজা, তুমি মনে ক্লাসটা শুরু থেকে দেখো নাই। আবারও বলছি, 3য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশ আমাদের শেষ, বাকি রইল ডিজিটাল ডিভাইস, ওইটাও খুবই গুরুত্বপূর্ণ, ওইখান থেকে একটা সৃজনশীল 100% আসবে, ওইটাও আমরা আলোচনা করব, তবে পরবর্তী ক্লাসে, মানে পরের ক্লাসে না হয় এর পরের ক্লাসে আলোচনা করব। তবে সব অধ্যায়ে আলোচনা করা হবে, অর্থাৎ 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত সবগুলো আলোচনা করা হবে, সবগুলো অধ্যায়ের সৃজনশীল পড়ানো হবে, এবং পাশাপাশি এমসিকিউ আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সো অনেকে যেহেতু যুক্ত হয়ে গেছে, শেয়ার এখনো অনেকে করো নাই, তোমরা যারা শেয়ার করতেছো না, ভালো লাগতেছে না কিন্তু, বুঝছো ব্যাপারটা কিন্তু ভালো লাগতেছে না, তাড়াতাড়ি শেয়ার করো। সো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আর আরেকটা কথা, প্রথম অধ্যায় থেকেও কিন্তু একটা প্রশ্ন আসবে, সৃজনশীল আসবে, আর এটা হবে তোমার, মনে করো যে হচ্ছে কি বলবো, যে হচ্ছে তোমার বেঁচে থাকার একটা প্রশ্ন হবে। কেন? মনে করো যে কোনো কারণে ওই টেকনিক্যাল অধ্যায়ের প্রশ্ন তোমার কমন পড়ে নাই, গ ঘ কমন পড়ে না ভাই, ক খ পড়ছে, কিন্তু এটার অ্যান্সার দিলে ভাই আমি 10 হয়তো বা 2-3 পাবো, এরকম মনে হচ্ছে, তখন তুমি এই প্রথম অধ্যায়ে চলে আসতে পারবা, কারণ প্রথম অধ্যায়ের প্রশ্ন তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকলেই প্রথম অধ্যায়ের প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। তো চলো আমরা ক্লাসটা করা শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে। তারপর হচ্ছে হীরা বলতেছে শেয়ার ডান, ওকে, থ্যাংক ইউ সো মাচ আসাদুল ইসলাম হীরা। প্রিয়া সালাম দিচ্ছ, আর যারা সালাম দিচ্ছ অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চলো আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। সো আমাদের এই প্রথম অধ্যায়ে শর্ট সিলেবাসের কথা যদি আমরা বলি, শর্ট সিলেবাসে আমাদের প্রথম অধ্যায়ে একটা টপিক নাই, সেটা কি তোমরা বলতে পারো? প্রথম অধ্যায়ের কোন টপিকটা শর্ট সিলেবাসের মধ্যে নাই? দেখি কেউ বলতে পারো কিনা? তোমাদের শর্টস আইসিটি সম্পর্কে দেখি ধারণা কত, প্রিপারেশনটা কেমন, সেটা একটু আমি জানার চেষ্টা করি, দেখি তোমরা একটু বলো তো। আচ্ছা, এই যে পাপু কুমার সাহা ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছে, ওকে। আসাদুল ইসলাম হীরা, থ্যাংক ইউ সো মাচ। আসাদুল ইসলাম হীরা রাইট আনসার দিয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তার পরবর্তীতে সে বলছে যে বিশ্বগ্রাম নাই, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাসকিন আহমেদ অন্তর ফ্রেন্ডদের মেনশন করে দিছে, রাহাত হোসেন মেনশন করে দিছে, আর এইচ হৃদয় হাসান মেনশন করে দিছে, ওকে, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড। চলো তাহলে আমরা আলোচনা করা শুরু করি। আচ্ছা, অনেকেই বলতেছে, জান্নাতুল বলতেছে যে হচ্ছে বিশ্বগ্রাম, আরেকজন বলছে 6 অধ্যায়। 6 অধ্যায় না ভাই, আমি বলতেছি প্রথম অধ্যায়ের কোনটা নাই, বিশ্বগ্রাম, হয়তো অনেকে জানোই না, আজকে জানতেছে। ওমামা জান্নাত বলতেছে, রোহান বলতেছে বিশ্বগ্রাম বিশ্বগ্রাম বিশ্বগ্রাম, ওকে। যারা শেয়ার করছো সবাইকে মন থেকে ভালোবাসা, আর যারা মেনশন করছো তাদেরকে মন থেকে আরো বেশি ভালোবাসা, আর যারা এখন শেয়ারও মেনশন করে নাই দ্রুত করে ফেলো। তো চলো আমরা দেখি আমাদের আজকের ক্লাসের আলোচনা আমাদের কি কি হবে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো, প্রথমে আজকে ক্লাসের আমাদের আলোচ্যসূচি, আমরা বিশ্বগ্রাম সম্পর্কে একটু টাচ দিব, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, এর থেকে গেলে 5 মিনিট, আমরা জাস্ট একটু টাচ করে রাখবো। মনে করো যদি চলে আসে তাহলে কি হবে, সেটা যেহেতু খুব কঠিন টপিক না, আমরা একটু দেখবো, দেখতে কি সমস্যা আছে? সমস্যা নাই, আমরা একটু দেখে রাখি। সো এর পরবর্তীতে আমরা আলোচনা করব ভার্চুয়াল রিয়েলিটি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপর আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাছাড়া ন্যানো টেকনোলজি সম্পর্কে আলোচনা করব ও এমসিকিউ সমাধান করব, পাশাপাশি পাশাপাশি সৃজনশীল সমাধান করব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো প্রথমেই যদি আমরা দেখি যে বিশ্বগ্রামটা আসলে কি, এই সম্পর্কে বলছি 2 থেকে 3 মিনিট আলোচনা করব, সবাই শুধু একটু শুনে রাখো, শুধু শুনে দেখো, দেখবে বিশ্বগ্রাম টপিকটা ক্লিয়ার হয়ে গেছে। বিশ্বগ্রাম হচ্ছে, দেখো, 2টা শব্দ নিয়ে তৈরি, বিশ্ব আর গ্রাম। দেখো, গ্রামের মানুষরা কি করে, একে অপরের সাথে কথাবার্তা, আলাপ আলোচনা, এইসব জিনিস, মানে সবাই একসাথে বসবাস করে, তাই না? যে হচ্ছে গ্রামের মানুষেরা সবাই একসাথে, একসাথে খেলাধুলা, একসাথে কোথাও ঘোরাফেরা, একসাথে কোনো অনুষ্ঠান, কোনো বিপদে আপদে একসাথে, কোনো মারামারি করলেও একসাথে, তাই না? সব একসাথে থাকে, মানে গ্রামের মানুষরা একসাথে থাকে, এই হচ্ছে কথা। কিন্তু শহরের মানুষের কথা যদি চিন্তা করো, দেখবা যারা শহরে থাকো বা শহরে এসেছো, তোমরা কিন্তু জানো যে শহরের মানুষ দেখবা পাশের ফ্ল্যাটের মানুষকে চিনে না, পাশের বিল্ডিং তো দূরের কথা, উপরের তলার মানুষ চিনে না, নিচের তলার মানুষ চিনে না, পাশের ফ্ল্যাটের মানুষকে চিনে না, যোগাযোগ নাই। সো
গ্রামের চিত্র কিন্তু তার উল্টা রূপ, সবাই সবাই, তুমি 2 কিলোমিটার দূর পর্যন্ত গেলেও দেখবা তোমার পরিচিত মানুষ আছে। সো গ্রামটা হচ্ছে সবাই একসাথে একত্রে আছে, এরকম একটা ব্যাপার স্যাপার। সো বিশ্বটাকে যদি এরকম করে ফেলা যায় যে আমি আছি এখানে, আমার বন্ধু আছে আমেরিকায়, বাট আমরা দুইজন এমনভাবে যোগাযোগ আলাপ আলোচনা সবকিছু করতেছি মনে হয় আমরা গ্রামে আছি, কিন্তু আমি বসে আছি বাংলাদেশে, সে আছে আমেরিকাতে। তো এটা যদি করা যাইতো গ্রামের মতো, সে আমি বাংলাদেশেই থাকি, সে আমেরিকাতেই থাকুক, বাট আমাদের যোগাযোগগুলো গ্রামের মতো হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? বিশ্বগ্রাম। যেমন ভাই একটা উদাহরণ দেন, দেখো গ্রামের মানুষ যে কোনো সময় একজন আরেকজনের সাথে কথা বলতে পারে। সো আমরা এখন চাইলে আমার ফ্রেন্ডকে ভিডিও কল, অডিও কল, টেক্সট সব কিছু কিন্তু আমরা দিতে পারতেছি ইনস্ট্যান্ট বসে। তার মানে কি আমরা এখন দূরবর্তী স্থানে থেকেও কিন্তু যোগাযোগ করতে পারতেছি। তো এটা বিশ্বগ্রামের একটা উদাহরণ। তো আশা করি বুঝতে পারছো যে বিশ্বগ্রাম জিনিসটা কি। সো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখানে দেখি যে এটা হচ্ছে গ্রাম, গ্রামের মানুষরা একটা ইউনিটির মধ্যে থাকে। তো এটা হচ্ছে আমাদের গ্রাম। এই বিশ্বগ্রামের যদি আমরা সংজ্ঞাটা দেখি, মানে এটা কে প্রথম আনেন, উনি হচ্ছেন কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। আচ্ছা ভাই আমি রুম থেকে বের হই না, এই যে তাজনিব বুসরা সে বলতেছে রুমের বাইরের, তুমি কি রুমের বাইরের মানুষ চিনো না? আচ্ছা, কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা প্রদান করেন। তাহলে কোন কোন আঙ্কেল? এটা আঙ্কেল তো হবে না, মনে হয় গ্র্যান্ডপা হবে আমাদের, তাই না? তো কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান উনি সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণাটা প্রদান করেন। আচ্ছা, এরপরে দেখো যে গ্লোবাল ভিলেজ, এই বিশ্বগ্রামের ইংরেজি হচ্ছে গ্লোবাল ভিলেজ। এর সংজ্ঞাটা যদি আমরা দেখি, এটা হচ্ছে এমন একটি ব্যবস্থা, এমন একটি প্রযুক্তি নির্ভর ব্যবস্থা বা এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায়। মানে দূরবর্তী স্থানে, বাট মনে হচ্ছে সবাই একসাথে বসবাস করতেছি, মানে এই একে অপরকে সেবা প্রদান করে থাকে। অর্থাৎ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে গোটা পৃথিবীটাকে একটা গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। সোজা হিসাব, পুরো পৃথিবীটাকে একটা গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। দেখো কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবা, কারণ সামনে যখন তুমি সৃজনশীলগুলো দেখতে পারবা, দেখবা উদ্দীপক পড়ে তুমি বলে দিতে পারবা যে গ আর ঘতে কি প্রশ্ন আছে। সিরিয়াসলি তুমি শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, উদ্দীপক পড়ে তুমি বলতে পারবা যে গ আর ঘতে কি প্রশ্ন আছে। চলো তার পরবর্তী আলোচনা। এই বিশ্বগ্রামের ক্ষেত্রে আমাদের সুবিধা অসুবিধা কি? বিশ্বগ্রামের ক্ষেত্রে আমরা মানুষেরা হচ্ছে একে অপরের সাথে সহজে যোগাযোগ করতে পারি। এখন দেখো আমি আছি কোথায় আর তুমি আছো কোথায়, কিন্তু মনে হচ্ছে একসাথে ক্লাস করতেছি আমরা। আমি তোমার সামনে আছি, তুমি আমার সামনে আছো, আমরা একসাথে ক্লাস করতেছি, কিন্তু আসলে আমরা দূরবর্তী স্থানে আছি। এটা বিশ্বগ্রাম। শিক্ষা ক্ষেত্রে আছে, চিকিৎসা ক্ষেত্রে তুমি বাংলাদেশে বসে বাইরের দেশে ডাক্তার দেখাতে পারবা। তো এগুলো হচ্ছে বিশ্বগ্রামের সুবিধা। তারপর বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান হচ্ছে 5টি। সে 5টি উপাদান কি কি? 5টি উপাদান হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি বা নেটওয়ার্ক, সক্ষমতা বা ডেটা, সক্ষমতা ও ডেটা। তো এখানে মনে রাখবা হার্ডওয়্যার বলতে তুমি যে মোবাইল দিয়ে এই ক্লাসটা দেখতেছো, মনে করো এটা তো একটা বিশ্বগ্রাম, তুমি অনলাইনে ক্লাস করতেছো, এটা কিন্তু বিশ্বগ্রামের উদাহরণ। তাহলে এখানে হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যারটা হচ্ছে এই যে তুমি মোবাইল দিয়ে যে ক্লাসটা করতেছো, এই মোবাইলটা হচ্ছে তোমার হার্ডওয়্যার। মানে হার্ডওয়্যার কি লাগে বিশ্বগ্রামের জন্য? লাগে। সফটওয়্যার, তুমি তো ফেসবুক দিয়ে ক্লাসটা দেখতেছো, তার মানে কি ফেসবুকটা হচ্ছে সফটওয়্যার, তার মানে সফটওয়্যারের প্রয়োজন আছে। এরপর হচ্ছে কানেক্টিভিটি, তোমার কি ইন্টারনেট প্রয়োজন আছে না? ইন্টারনেট ছাড়া কি ক্লাসটা দেখতে পাচ্ছ না? তার মানে এই কানেক্টিভিটি বা নেটওয়ার্ক সংযুক্ততাও লাগবে। আর এই কানেক্টিভিটি বা নেটওয়ার্ক সংযুক্ততাকে বলা হয় বিশ্বগ্রামের মেরুদণ্ড। এরপর হচ্ছে সক্ষমতা। এখন দেখো তুমি এই তিনটাই আছে, কিন্তু তুমি জানো না ফেসবুক অ্যাপটা দেখতে কেমন, আই এডুকেশন পেজ কিভাবে আমি সার্চ দিয়ে বের করবো, এগুলো তুমি জানো না, তোমার এই সক্ষমতা নাই, তুমি এই ব্যাপারে মানে হচ্ছে জানো না, তাহলে কি তুমি ক্লাসটা দেখতে পারবা না। তার মানে সক্ষমতাও কিন্তু লাগবে। সর্বশেষ ডেটা, তথ্য না থাকলে তো হবে না। এখন আমি ক্যামেরা অন করে রাখছি, কিন্তু কিছু নাই, বোর্ডও সাদা, আমি এসে দাঁড়ায় আছি, তাহলে কোনো হইলো? কোনো তথ্য ইনফরমেশন কিচ্ছু নাই। এই যে কথা বলতেছি, তোমাকে পড়াচ্ছি, এটাই হচ্ছে ডেটা, এটাই হচ্ছে কি তথ্য, তার মানে ডেটা লাগবে। তো এই 5টা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। তাছাড়া বিশ্বগ্রামের যে আমাদের ব্যবহার ক্ষেত্র, কোথায় কোথায় ব্যবহার করা হয়, এটা দেখো কোথায় কোথায় আছে, যোগাযোগে আছে আমাদের এই বিশ্বগ্রামটা ব্যবহার করা কোথায় আমরা একটু দেখি। আবার যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন, সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, এই সব জায়গায় এখন এই বিশ্বগ্রামটা আছে। চলো আমাদের এই বিশ্বগ্রাম নিয়ে আলোচনা শেষ। বললাম 2 থেকে 3 মিনিট 5 মিনিট সর্বোচ্চ আলোচনা করব, বিশ্বগ্রাম আলোচনাটা শেষ। ওকে, অনেকে সালাম দিচ্ছে, পরে যুক্ত হয়েছো, ওয়ালাইকুম আসসালাম। যারা এখনো শেয়ার করো নাই, মেনশন করো নাই ফ্রেন্ডদেরকে, দ্রুত শেয়ার করো, মেনশন করো। অনেকে শুরুতে যুক্ত হয়ে এখন চলে গেছে। তো আমি বলবো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, এমসিকিউ ক্লিয়ার হবে, সৃজনশীলও ক্লিয়ার হবে। ওকে, এরপরে আসো স্বর্ণা ইসলাম যুক্ত হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা। এখন যদি আমরা দেখি ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি, ভার্চুয়াল রিয়েলিটি যদি বলি, মনে করো এটার
অর্থটা যদি তুমি একটু দেখো, ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল মানে কৃত্রিম, রিয়েলিটি মানে বাস্তবতা, কৃত্রিম বাস্তবতা। তো কৃত্রিম বাস্তবতা মানে কি, আসলে এটা বাস্তব নয় তবে বাস্তবের মতো দেখাচ্ছে এরকম একটা ব্যাপার। অর্থাৎ তুমি বসে আছো ঘরে, কিন্তু তুমি ঘরে বসে তুমি দেখতেছো তুমি হচ্ছে কি করো, রকেটে করে মহাকাশে যাচ্ছ, এরকম একটা ব্যাপার স্যাপার এরকম দেখতেছো। তুমি তুমি বসে আছো, মনে করো যে হচ্ছে ঘর বেডের মধ্যে শুয়ে আছো, কিন্তু তুমি দেখতেছো তুমি বঙ্গোপসাগরের মধ্যে পানির উপরে শুয়ে আছো, ঢেউ খেলতেছো, এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু আসলে তুমি শুয়ে আছো কোথায়, তোমার খাটে, এরকম একটা ব্যাপার। তো আসলে বাস্তব না, কিন্তু তুমি দেখতেছো বাস্তবের মতো, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। দেখো এই লোকটাকে দেখে মনে হয় সে কোনো একটা কিছু নাট খুলতেছে, নাট বল্টু কিছু একটা খুলতেছে। আবার এই লোকটাকে দেখে মনে হয়, দেখো সে তার ঘরে দাঁড়ায় আছে বা বসে আছে, কিন্তু সে দেখতেছে কোনো একটা রুমে আগুন ধরে গেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। দেখতেছে এমন এক জায়গায় আছে সেখানে আগুন ধরে গেছে, কিন্তু আসলে তারা অন্য এক জায়গায় আছে, তাই না? তো এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ কৃত্রিম বাস্তবতা। এটাকে কি বলবো আমরা? কৃত্রিম বাস্তবতা, অর্থাৎ বাস্তব নয় তবে বাস্তবের মতো আমাদের চেতনা জাগাবে। তাহলে এটা সংজ্ঞা যদি আমরা একটু পড়তে যাই, ভাই এটা সংজ্ঞাটা কেমন হবে, তাহলে সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, সংজ্ঞাটা আমরা দেখব। সো এই ভার্চুয়াল রিয়েলিটি মানে কৃত্রিম বাস্তবতা, এর মানে হচ্ছে বাস্তব নয় তবে বাস্তবের মতো চেতনা উদ্রেককারী, বাস্তব নয় তবে বাস্তবের মতো চেতনা উদ্রেককারী। এই সিস্টেমটা কিন্তু বিজ্ঞান, সায়েন্সের মাধ্যমেই তৈরি করা হয়েছে, তাই না? তো এই বাস্তব নয় তবে বাস্তবের মতো চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর ব্যবস্থাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে কি, বাস্তব নয় তবে বাস্তবের মতো চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর ব্যবস্থাকে কি বলা হয়? ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, সো ভার্চুয়াল রিয়েলিটিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সংজ্ঞাটা কি। এখন এই ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা তো বুঝতে পারছো, ভালো কথা। তবে এই ভার্চুয়াল রিয়েলিটি প্রত্যাহিক জীবনে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করব। এই প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ জানা, কারণ এই প্রভাব থেকে তোমার উদ্দীপক আসবে, যেটা আমরা আজকে দেখব। সৃজনশীলের উদ্দীপক, বোর্ড প্রশ্ন যখন দেখব তখন দেখবা যে উদ্দীপকে এই প্রভাবগুলোই বলা আছে। তুমি এই প্রভাবগুলো পড়েই বুঝতে হবে এটা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলতেছে। তো চলো আমরা এই প্রভাব সম্পর্কে একটু আলোচনা করি। প্রভাবগুলো কি কি দেখো, বিনোদন ক্ষেত্রে, বিনোদন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি এখন অহরহ, যে তুমি হচ্ছে দেখবা যে হচ্ছে বিভিন্ন ধরনের গ্লাভস, এই যে আমাদের ভিআরটা পরে রাখে হচ্ছে চশমার মতো, সেটা হচ্ছে চোখে পড়ে সে দেখতেছে যে সে হচ্ছে কোনো এক জায়গায় খেলতেছে, বা সে দেখতেছে সে কোনো একটা মুভির ক্যারেক্টার হিসেবে, সে নায়ক হিসেবে দেখতেছে, সে হচ্ছে মনে করো যে নায়ক, মুভির নায়ক, নায়কের ক্যারেক্টার প্লে করতেছে সে, এরকম। মানে তাছাড়া হচ্ছে বিভিন্ন খেলাধুলা, তাছাড়া হচ্ছে গেমস খেলতে পারতেছে, যেমন হচ্ছে মনে করো সে দেখতেছে বিভিন্ন ধরনের অবজেক্ট আসতেছে, সেগুলো ছুরি দিয়ে কাটতেছে, এরকম, যেটা আমরা মোবাইলে খেলি, তাই না, ছুরি দিয়ে কাটাকাটি। এরকম সে দেখতেছে তার সামনে বাস্তবে আসতেছে, সে কাটাকাটি করতেছে, এরকম বিভিন্ন গেমস, এসব কিন্তু বাস্তবিকভাবে খেলা যায়, মানে কৃত্রিম বাস্তবতার মধ্যে। সো বিনোদনে কিন্তু এটা ব্যবহার করা হয়। তাছাড়া যানবাহন চালানো প্রশিক্ষণ, খুবই গুরুত্বপূর্ণ, খ নম্বরে আসে এই যানবাহন চালানো প্রশিক্ষণ সম্পর্কে ভার্চুয়াল রিয়েলিটি। যেমন তুমি যদি এখন মনে করো গাড়ি সম্পর্কে কিছুই জানো না, তুমি কার ড্রাইভিং করতে পারো না বা মোটরসাইকেল ড্রাইভিং করতে পারো না, তোমাকে যদি এখন রাস্তায় কার ড্রাইভিং বা মোটরসাইকেল ড্রাইভিং শেখানো হয়, তুমি কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারো, তাই না? দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে, অসম্ভব কিছু না, ঘটার সম্ভাবনা আছে, যেহেতু তুমি নতুন, সম্ভাবনা আছে। যদি তোমার সাথে কেউ থাকুক তারপরও সম্ভাবনা আছে, কিন্তু এটা কিন্তু তুমি ঘরে বসেই করতে পারো। এখন তোমার মনে হতে পারে ভাই রাস্তায় নেমে করা আর ঘরে বসে করা কি এক? হ্যাঁ, ভার্চুয়ালিটির মাধ্যমে সেটা এক। কেমনে এক ভাই? দেখো তোমাকে এমন একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হবে যেটা পুরো কম্পিউটার নিয়ন্ত্রিত, তোমার সামনে এত বড় একটা ডিসপ্লে, যে ডিসপ্লেতে তুমি শুধু রাস্তা দেখতে পারবে একদম 3D মোডে। তো তোমার কাছে মনে হবে যে তুমি আসলে রাস্তায় আসো। এরপর তুমি গাড়ির সিটে বসলে যে এরকম ওইরকম একটা গাড়ির সিট রাখা হবে, সামনে একটা স্টিয়ারিং হুইল রাখা হবে, ব্রেক রাখা হবে, এসকেলেটর রাখা হবে, সব কিছু গাড়ির মতো তোমার ফিল হবে। এবার তুমি যখন চালানো শুরু করবা, তুমি যদি এসকেলেটর জোরে চালাও, তুমি দেখবা যে তুমি দ্রুত অনেক জোরে যাচ্ছ। তুমি যদি দেখো যে এরকম তুমি হচ্ছে টার্ন নিচ্ছ, দেখবা তুমি এরকম বাঁকা হয়ে যাচ্ছ। তুমি যখন ব্রেক চাপতেছো, দেখবে তুমি একটু সামনে হেলে পড়তেছো। তুমি যখন একটা রাস্তার গর্তের মধ্যে চাকা ফেলে দিচ্ছ, তখন দেখবা তুমি একটু জাম্প খাচ্ছ। তো এই যে জাম্প হচ্ছে মানে পুরাটাই বাস্তবের মতো। তো তুমি যদি এই প্রশিক্ষণটা বাস্তবিকভাবে মানে হচ্ছে রাস্তায় না নিয়ে তুমি যদি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নাও, তাহলে কিন্তু তোমার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই এবং তোমার প্রশিক্ষণটা হয়ে গেছে। তো খ নম্বর প্রশ্নে আসে যে কার ড্রাইভিং প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ব্যাখ্যা করো। সো ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব তুমি এটা ব্যাখ্যা করে দিবে। এতক্ষণ আমি যা বললাম সেগুলো সুন্দর করে গোছায় লিখে দিবা। তাছাড়া শিক্ষা গবেষণায়, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জিনিস যেগুলো আসলে আমরা পড়ি কিন্তু আসলে বাস্তবিকভাবে দেখি না, সেগুলো তুমি বাস্তবিকভাবে দেখতে পারো। তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব অপরিসীম। কেমনে?
মনে করো যে হচ্ছে তুমি নতুন চিকিৎসক, তুমি এখনো কোনো অপারেশন বা কোনো সার্জারি এসব কিছু করো না, জাস্ট গ্র্যাজুয়েশন শেষ করছো, তুমি এখন ডাক্তার হয়ে বের হয়েছে, এখন তোমার ইন্টার্ন বা হচ্ছে প্রশিক্ষণ নিতে হবে কিভাবে হচ্ছে রোগীদের অপারেশন করা হয়, কাটাছিড়া করা হয়, এগুলো কিভাবে করে, এটা কিন্তু তুমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারো। তুমি যদি নতুন হয়ে কোনো রোগী তোমার সামনে দিয়ে বলে নেন আপনি এটাকে অপারেশন করেন, তুমি আল্লাহ জানে যে কি করবা, তাই না, এরকম একটা ব্যাপার। কিন্তু তুমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এটা করতে পারো, অর্থাৎ তুমি দেখবা যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমার সামনে একটা রুগী আছে কিন্তু আসলে কোনো রুগী নাই, এরপর তুমি ছুরি নিয়ে এটাকে কাটতেছো, এটাকে সেলাই করতেছো, অপারেশন করতেছো, সার্জারি করতেছো, এসব করতেছো, একদম পুরো বাস্তবের মতো মনে হবে। সো এইভাবে করতে করতে তোমার কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, প্রশিক্ষণ হয়ে যাচ্ছে। তার মানে দেখছো সার্জারি প্রশিক্ষণ তোমার হয়ে গেছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, কিন্তু আসলে বাস্তবিকভাবে কোনো রুগী নেই। তুমি পেট কাটতেছো, দেখো যে রক্ত বের হচ্ছে, ব্লাড বের হচ্ছে, কিন্তু আসলে কোনো ব্লাড বের হচ্ছে না, এরকম এরকম মানে একদম পুরো বাস্তবিকভাবে তুমি হয়। তার মানে চিকিৎসা ক্ষেত্রের খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে। এরপর সামরিক প্রশিক্ষণে এটাও খুব গুরুত্বপূর্ণ। মনে করো তো নতুন যারা হচ্ছে বাহিনী আছে বা নতুন যারা আসছে, সোলজার আসছে, তাদেরকে যুদ্ধে পাঠানো হবে। কোথায় পাঠানো হবে? যুদ্ধে পাঠানো হবে। এখন যুদ্ধে যদি পাঠানো হয় তার আগে তার প্রশিক্ষণ দরকার আছে না? এখন যদি বাস্তবিকভাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, এইভাবে যদি গুলি আসে তুমি এইভাবে সরে যাবা, এইভাবে যদি বম আসে তুমি এইভাবে সরে যাবা, তো এরকম করতে যায় যদি প্র্যাকটিক্যালি তাকে প্র্যাকটিস করা হয়, সেই দুর্ঘটনা ঘটাইতেই পারে, তার গায়ে কোনো গুলি লেগে যেতে পারে, তাই না, এরকম। কিন্তু সে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেটা প্রশিক্ষণ নিতে পারবে। সে দেখবে আচ্ছা গুলি আসতেছে, আমি এতটুকু সরতে হবে, যদি না সরে সে দেখবে তার গায়ে লাগতেছে, কিন্তু আসলে তার গায়ে লাগতেছে না, তাই না? তো এইভাবে হচ্ছে সে প্রশিক্ষণ নিতে, সামরিক প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব অপরিসীম। তাছাড়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব অপরিসীম। তো ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কোথায় কোথায় ব্যবহার করা হয় বাস্তবিক জীবনে সেটা কিন্তু বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। তো ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা ক্লিয়ার কিনা সেটা আমাকে জানাও। সবাই বলবা যে এই ভার্চুয়াল রিয়েলিটি, যারা শুরু থেকে যুক্ত ছিল ভার্চুয়াল রিয়েলিটি বোঝানো থেকে, তারা একটু বলো যে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা, সবাই একটু জানাবা। ওকে, যে শান্ত মোল্লা ফ্রেন্ডদের মেনশন করে দিচ্ছে, মমতাজ বেগম ফ্রেন্ডদেরকে মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। ওকে, মেহেদি হাসান বলতেছে ক্লিয়ার, ভেরি গুড। সাদিয়া বলতেছে ক্লিয়ার ভাইয়া। তারপরে সুপ্তা বলতেছে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল বলতেছে জি ভাইয়া ক্লিয়ার। তানজিম বুশরা বলতেছে ক্লিয়ার ভাইয়া আলহামদুলিল্লাহ। রবিউল ইসলাম বলতেছে জি ভাইয়া বুঝতে পেরেছি। মাইশা বলতেছে জি ভাইয়া ক্লিয়ার। আইরিন কাজী বলতেছে বুঝতে পেরেছি। ওকে, সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু এই যে পিডিএফটা দিচ্ছি, আমরা হচ্ছে সিকিউ আলোচনা করবো, এমসিকিউ আলোচনা করবো, সব কিছু কিন্তু তুমি পেয়ে যাবা। সব কিছু পুরো পিডিএফটা তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি জাস্ট তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো আর ভিডিওটা শেয়ার করে রাখো। কিভাবে পাবা সেটা আমি ক্লাস শেষে বলে দিব, বা তুমি এখানে অলরেডি টাইটেল দেখেও বুঝতে পারতেছো, তোমাকে সম্পূর্ণ সব কিছু দিয়ে দেওয়া হবে। আচ্ছা, জিএসটি ব্যাচের স্টুডেন্ট চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপর হচ্ছে যারা বিনতে ওফা, জি ভাইয়া বুঝতে পেরেছি। জাকির ক্লিয়ার ভাই, ওকে থ্যাংক ইউ সো মাচ। অনেকেই কমেন্ট করতেছো, বুঝতে পেরেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আসো মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি সেটা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের চিন্তাধারাকে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে চিন্তাধারা, সেগুলো কম্পিউটারের মধ্যে রূপ দিবে। অর্থাৎ কম্পিউটার এখন মানুষের মতো চিন্তা করবে, এরকম একটা ব্যাপার স্যাপার, সেগুলোকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু এখন বাস্তবিকভাবেই আছে। ওপেন এআই যে আমাদের সফটওয়্যার আছে, যে হচ্ছে চ্যাট জিপিটি, তাছাড়া হচ্ছে আমাদের গুগলের বার্ড, আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে কিন্তু আসলে কি এই আমাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ। তাছাড়া এখন কিন্তু গাড়ি চালাচ্ছে ড্রাইভারবিহীন, অর্থাৎ ড্রাইভারবিহীন গাড়ি চালানো, এটা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ। মানে হচ্ছে গাড়ি অটোমেটিক চলতেছে, অটোমেটিক ব্রেক করতেছে, অটোমেটিক স্পিড বাড়াচ্ছে, অটোমেটিক ডোর খুলতেছে, মানে সব কিছু অটোমেটিক হচ্ছে। তার মানে কি মানুষ ছাড়াই সে মানুষের কাজ করতেছে, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে হচ্ছে মানুষের চিন্তাধারাকে কম্পিউটারের মধ্যে রূপ দেয়। কম্পিউটার বলতে মনে করেন যে একটা ল্যাপটপ থাকবে বা একটা মনিটর থাকবে, একটা কিবোর্ড থাকবে, সেটাই কম্পিউটার নাই। কম্পিউটার বলতে বোঝাচ্ছে যেমন ইলেকট্রনিক ডিভাইস, সোজা হিসাব। সো এগুলো হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের চিন্তাধারাকে কম্পিউটারের মধ্যে যে হচ্ছে রূপ দেওয়াকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিল্ড করার জন্য কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় এগুলো বানানোর জন্য। তো সেগুলো কি কি? সি বা সি প্লাস প্লাস, জাভা, ম্যাটল্যাব, পাইথন, এরকম আরও অনেক, প্রোলগ, এলআইএসপি, সিএলআইএসপি, এইসব জিনিস ব্যবহার করা হয়ে থাকে। ওকে,
তো কৃত্রিম বুদ্ধিমত্তা এটার ধারণা দেন জন ম্যাকার্থি। কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দেন কে? জন ম্যাকার্থি। এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে অ্যালান টুরিং। দেখো ধারণা দেন কে? জন ম্যাকার্থি। আর জনক কি? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছে অ্যালান টুরিং। ওকে, এখন আসলে আমরা আলোচনা করব রোবট, অর্থাৎ রোবোটিক্স সম্পর্কে আলোচনা করব। সো রোবোটিক্স সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখি যে রোবোটিক্স আসলে জিনিসটা কি সে সম্পর্কে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। রোবোটিক্স হচ্ছে রোবট নিয়ে যে জায়গায় আলোচনা করা হয়, সোজা হিসাব রোবট নিয়ে যে জায়গায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে রোবোটিক্স। রোবট নিয়ে যেখানে আলাপ আলোচনা করা হয় সেটাই আমাদের কি? রোবোটিক্স। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে রোবোটিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, রোবোটিক্স হচ্ছে টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলা হয়। এর পরবর্তীতে দেখো এই রোবটটা কি? রোবট হলো এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষের মতো কাজ করে। মানে রোবট হচ্ছে এমন একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষের মতো কাজ করে। তবে আমাদের একটা কনসেপ্ট, ভুল কনসেপ্ট আছে, অর্থাৎ যে মিসকনসেপশনটা সেটা হচ্ছে রোবট দেখতে মানুষের মতোই হতে হবে। এটা কিন্তু ভুল। রোবট শুধু যে মানুষের মতো হবে তা কিন্তু না, রোবট যে কোনো রকমের হতে পারে। রোবট যে কোনো রকমের হতে পারে। আচ্ছা, সেটা আমরা সামনে দেখব। তো রোবোটিক্সের সঙ্গে কি টেকনোলজির যে শাখায় রোবটের নকশা কেমন হবে, গঠন কেমন হবে, কি কাজ করবে, এসব নিয়ে আলোচনা বিশ্লেষণ এগুলা করা হয়, সেগুলোকে বলা হয়, সেই শাখাকে বলা হয় কি? রোবোটিক্স। আর এই রোবটটা কি? রোবট হলো এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষের মতো কাজ করে থাকে। এখন তুমি কিন্তু পেঁচাই ফেলতে পারো যে ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আপনি বলছেন মানুষের মতো বুদ্ধি থাকবে, রোবটও বলতেছেন মানুষের মতো বুদ্ধি, তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কোনো বাহ্যিক কোনো বস্তু থাকবে না, অর্থাৎ রোবট যেমন একটা কাজ করবে এরকম একটা অবজেক্ট আছে রোবট, সে হচ্ছে কাজটা করে দিবে। ওইটা কিন্তু সব অনলাইন ভিত্তিক। যেমন হচ্ছে এখানে কি কোনো ড্রাইভার ছিল? যেমন ইয়ের মধ্যে এটাকে কি বলে, গাড়ির যে উদাহরণটা দিলাম, ওইখানে কি কোনো রোবট বসাই রাখছিল? না, ওটা কিন্তু অটোমেটিক চলতেছিল। আর রোবোটিক্সে কিন্তু রোবটটা থাকবে, সে কাজ করবে। ঠিক আছে? তো রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্যটা কিন্তু তোমার বুঝতে হবে। এখন আসো রোবোটিক্সের আরো কয়েকটা বিষয় সম্পর্কে যদি আমরা দেখি। রোবটের গঠনের তিনটা বিশেষত্ব আছে। এই রোবট গঠনের ক্ষেত্রে তিনটা বিশেষত্ব আছে। সেই তিনটা বিশেষত্ব কি? একটি রোবট যে কোনো নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়। রোবটকে একটা নির্দিষ্ট কাজের জন্য, যেমন হতে পারে একটা রোবটকে বানাইছো তুমি শুধু নিচতলা থেকে 10 তলায় জিনিসপত্র, ভারী জিনিসপত্র উঠানামা করার জন্য, তার মানে তুমি ওইকে এর জন্যই তৈরি করছো। বা একটা রোবটকে তৈরি করছো সে শুধুমাত্র মনে করো যে হচ্ছে তুমি একটা মনে করো গাড়ির চাকা লাগানোর জন্য। রোবট কিন্তু প্রথম আবিষ্কার হয়েছিল, রোবটের কাজ আগে কি ছিল জানো? শুধু গাড়ির চাকা লাগানো, এরকম কাজ ছিল। কিন্তু এখন রোবট দিয়ে কত কিছুই করা হচ্ছে। বা তুমি একটা রোবটকে আবিষ্কার করছো, সে শুধু মনে করো যে কি করবো, মালামাল আনা নেওয়া করার জন্য, এরকম। সো রোবট একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়, তার উপর ভিত্তি করে তার গঠন হয়। এখন তার উপর ভিত্তি করে সেই যে মানুষের মতো হইতে, দেখো এখন আমি হয়তো অনেক বড় বড় লাগেজ, অনেক বড় বড় আমাদের মালামাল, সেগুলো আমি উপরে উঠাবো। তো এটা যদি আমি রোবটটাকে যদি মানুষের মতো তৈরি করি, তাহলে কি সে এত কিছু একসাথে নিতে পারবে? বড় এক লাগেজ দিলে তো তার গায়ের মধ্যে জায়গা হবে না, সে নিতেই পারবে না। তাহলে তখন আমি রোবটটাকে কিভাবে বানাবো? আমি এমনভাবে বানাবো যে একটা টেবিল টাইপের আর কি, মানে এরকম একটা সারফেস থাকবে যেখানে অনেক জিনিস রাখা যাবে, ওই রকম টাইপের রোবট বানাবো। তার মানে আমার কাজের প্রয়োজনে রোবটের গঠন যে কোনো রকম হতে পারে, এটা যেন মনে থাকে। কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবস্থা থাকতে হবে। রোবট কিন্তু তুমি যেমন কাজ করার জন্য তোমার খাওয়া দাওয়ার প্রয়োজন, শরীরে শক্তির জন্য খাওয়া দাওয়ার প্রয়োজন, এরকম রোবট কাজ করার জন্য বিদ্যুৎ শক্তির প্রয়োজন। তাছাড়া রোবট কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত। রোবট কি দ্বারা নিয়ন্ত্রিত? কম্পিউটার প্রোগ্রাম দ্বারা। অর্থাৎ রোবট যদি এখন কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রিত না হইতো, তুমি একটা রোবট বানাই দিলে সেই রোবট তোমার এসে আক্রমণ করতো, তুমি তখন কিছু করতে পারতো না। মানে রোবটের নিয়ন্ত্রণ করা প্রয়োজন আছে। তো নিয়ন্ত্রণ করে কি দ্বারা? কম্পিউটার দ্বারা রোবটকে নিয়ন্ত্রণ করা হয়। ওকে যদি থামাই দেওয়া হয় সে থেমে যাবে, ওকে যদি চালাই দেওয়া হয় সে চলবে, ওকে যদি বলা যায় চুপ করে থাক সে চুপ করে থাকবে, সব কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। সো এই রোবটের গঠনের যে তিনটি বিশেষত্ব সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো রোবট ব্যবহার হয় কোথায়? রোবট বিপজ্জনক কাজে, যেসব কাজে মানুষ যেতে পারে না, মানে খুব কঠিন বিপজ্জনক, যে কোনো মুহূর্তে কোনো বিপদ হয়ে যেতে পারে, সেসব কাজে রোবটকে পাঠানো হয়। যেমন কি হয়? বোম নিষ্ক্রিয়করণ। একটা বোম নিষ্ক্রিয়করণ করতে মনে করো একটা বোম আছে, বোমকে নিষ্ক্রিয় করতে হবে। তো এখন তুমি যদি ওই বোমে নিষ্ক্রিয় করতে গিয়ে যদি একটু ভুল করে ফেলো, বোমটা কিন্তু ফেটে যাবে, তোমার কিন্তু বিপদ হতে পারে। সো এই বিপদ কাজটা তুমি কিন্তু রোবট দিয়ে করাতে পারো। কার দ্বারা? রোবট দ্বারা। তো রোবট দ্বারা যদি করাও তাহলে কিন্তু বিপদ হলেও সেটা কিন্তু অতটা ক্ষয়ক্ষতি না, মানে একটা মানুষের জীবন অবশ্যই রোবটের জীবন থেকে অনেক বেশি দামি। তো সেই ক্ষেত্রে আবার রোবট কিন্তু অনেক সূক্ষ্মভাবে কাজটা করতে পারবে, তাই না? তো সেজন্য বিপজ্জনক কাজে রোবট ব্যবহার করা হয়। শিল্প কারখানায় বড় মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। সূক্ষ্ম কাজে
একদম সূক্ষ্ম কাজে, যেটা মানুষ থেকে রোবট খুব সুনিপুণভাবে করতে পারে, সূক্ষ্ম কাজে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে এখন ওই সার্জারিগুলো, বিভিন্ন সার্জারি, এগুলো কিন্তু এখন রোবট দ্বারা, জটিল সার্জারিগুলো রোবট দ্বারা করা হয়। মানুষের দ্বারা ভুল হতে পারে কিন্তু রোবট দ্বারা ভুল হয় না। সো জটিল সার্জারি এগুলো চিকিৎসা ক্ষেত্রে এই রোবট দ্বারা করা যায়। সামরিক ক্ষেত্রে, বিভিন্ন সামরিক ক্ষেত্রে মনে করো অনেক বড় বড় মিসাইল টিসাইল এগুলা যখন তোমার করতে হয় তখন এই রোবট দ্বারা করা যায়। এরপরে শিক্ষা বিনোদনে রোবট ব্যবহার করা হয়, নিরাপত্তার ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়, মহাকাশ গবেষণায় রোবট ব্যবহার করা হয়, ঘরোয়া কাজেও রোবট ব্যবহার করা হয়। যেমন তুমি বললা এই রোবট আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, সে নিয়ে আসবে। তুমি বললা যে এসিটা ছেড়ে দাও, রোবট এসি ছেড়ে দিবে। তুমি বললা টিভিটা চালাই দাও, রোবট টিভিটা চালাই দিবে। তুমি বললা মানে তোমার কাজগুলো সে করে দিবে। এরকম কিন্তু এখন ঘরোয়া রোবটও কিন্তু আছে, তাই না? এরকম একটা রোবট যদি আমাদের থাকতো, তাই না? কি যে ভালো হইতো। পোলাপাইন মুচকে মুচকে হাসতেছে। এখন আসো, তো রোবোটিক্সটা কি সেটা বুঝতে পেরেছো। এখন তুমি বলো রোবট, রোবোটিক্স এই দুটো জিনিস তুমি ক্লিয়ার কিনা, এবং এর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াইছি, এই দুটো জিনিস তোমার ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে জানাও। আর যারা নতুন যুক্ত হয়েছো অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা করবা। অনেক কিন্তু চলে যাচ্ছ, যারা চলে গেছে গেছে, যা ওরা গেছে তো গেছে, কিন্তু যারা আছো তাদেরকে বলতেছি ক্লাসটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত করবা, তাহলেই তুমি প্রথম অধ্যায়ের হিরো হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লিয়ার কিনা বলো। শান্ত বলতেছে জি ভাইয়া ক্লিয়ার, আলামিন ইসলাম বলতেছে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। অন্তরা বলতেছে ক্লিয়ার, সুপ্তা বলতেছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। শিবু দাস বলতেছে ক্লিয়ার ভাইয়া। ভাইয়া আপনার বাসা কি? আচ্ছা সাকিব, হ্যাঁ ভাইয়া। তারপরে হচ্ছে মাইশা বলতেছে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। জান জিমহা বলতেছে ক্লিয়ার ভাইয়া, ওকে ভেরি গুড। জিনিয়া ইসলাম, ওকে ভেরি গুড। বিয়েতে রোবট দেনমোহর হিসেবে চাইবো, আচ্ছা একজন সে দেনমোহর হিসাবে বিয়েতে রোবট চাইবে, আচ্ছা ঠিক আছে ভাই। প্লিজ পিডিএফটা দেবেন, পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে। আমি বলছি ক্লাস শেষে আমি বলে দিব পিডিএফটা কিভাবে পাবা। তবে তোমাকে এখন ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তোমার এইচএসসি ফ্রেন্ডদেরকে, এবং ক্লাসটা শেয়ার করে রাখো, ক্লাসটা শেয়ার করে রাখো। আবিনা সুলতানা ক্লিয়ার ভাইয়া, ওকে ভাইয়া। আইসিটির অবস্থা খুব খারাপ। জুবি তোমাকে আমি বলতেছি আমাদের 45 ডেজের যে রুটিনটা আছে সেই রুটিনটা দেখো। যেদিন যেদিন আইসিটি ক্লাস একটা ক্লাসও মিস দিন, অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসটা না দেখে থাকলে দেখে নেবা, আর প্রত্যেকটা ক্লাস করবা ইনশাল্লাহ। আইসিটিতে তুমি এখন যে পর্যায়ে আছো তার থেকে অনেক দূর আগায় যাবা, ঠিক আছে? অনেক দূর আগায় যাবা ইনশাল্লাহ। সো চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী টপিকটা আলোচনা করি, সবাই যেহেতু বুঝতে পেরেছে। এখন আসো আমরা আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ক্রায়োসার্জারি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং উদ্দীপক দেখেই যেন তুমি বুঝতে পারো এটা ক্রায়োসার্জারি নিয়ে বলা হয়েছে, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করবো যে ক্রায়োসার্জারিটা আসলে কি। তুমি সার্জারি কথাটা দেখেই বুঝতে পারতেছো এখানে আমাদের হচ্ছে চিকিৎসা রিলেটেড কোনো কথাবার্তা হচ্ছে, আসলে এটা চিকিৎসা। ক্রায়োসার্জারি কি একটা চিকিৎসা পদ্ধতি। সো ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি, এটা হচ্ছে শীতল তাপমাত্রার চিকিৎসা। আবারও বলতেছে ক্রায়োসার্জারি অর্থ কিন্তু চিকিৎসা, শীতল তাপমাত্রার চিকিৎসা না। আমি জাস্ট এখানে হেডলাইনটা দিয়েছি শীতল তাপমাত্রার চিকিৎসা, কারণ পরীক্ষায় দেখবে উদ্দীপকে আসবে শীতল তাপমাত্রার চিকিৎসা, তখন তোমার বুঝতে হবে এটা ক্রায়োসার্জারির কথা বলা হচ্ছে। সো ক্রায়োসার্জারি মানে কি? এটা এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেটা শীতল তাপমাত্রার চিকিৎসা। শীতল মানে ঠান্ডা তাপমাত্রার চিকিৎসা, অর্থাৎ ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। সো আরেকটা যে সব জিনিস দেখো, ক্রায়ো কথাটা আসছে আমাদের গ্রিক শব্দ থেকে, এটা মনে রেখো। সো ক্রায়োসার্জারি জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারলাম। এখন এই ক্রায়োসার্জারিটা হয় কিভাবে আমি বলি। মনে করো শরীরের রোগাক্রান্ত টিস্যু বা কোষ বলতে কি বোঝায়? মনে করো তোমার শরীরের মধ্যে কিছু রোগাক্রান্ত টিস্যু বা কোষ আছে, মনে করো যে হচ্ছে ক্যান্সার কোষ বা নর্মাল কোনো মরা কোষ, এরকম কিছু আছে, এগুলো হচ্ছে তুমি ধ্বংস করতে হবে বা চিকিৎসা করতে হবে। তো কাটা ছেঁড়া অপারেশন না করে যেভাবে করা যায় সেটা হচ্ছে ক্রায়োসার্জারির মাধ্যমে। এই ক্রায়োসার্জারিতে কি হবে? তোমার ওই কোষের মধ্যে সে একটা সুচ দিয়ে তোমার ওই কোষের মধ্যে বিভিন্ন গ্যাস প্রবেশ করাবে, কি বিভিন্ন গ্যাস প্রবেশ করানো হবে, এবং সেগুলো অত্যাধিক শীতল হবে। তোমার কত ডিগ্রি শীতল হবে দেখো, সেগুলো হচ্ছে -41 ডিগ্রি থেকে -196 ডিগ্রি পর্যন্ত তোমার ওই তাপমাত্রা নিয়ে আসা হবে। অর্থাৎ দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হয়ে যায়, তাই না? তাহলে এখন দেখো -41 মানে কত ঠান্ডা, তার থেকে -196 পর্যন্ত হতে পারে, মাইনাসে চলে যায়, মানে অত্যাধিক শীতল তাপমাত্রা। সো এই অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। তো অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়, কি কি গ্যাস দেওয়া হয়? তো যে গ্যাসগুলো যেমন তরল নাইট্রোজেন গ্যাস, তাছাড়া হিলিয়াম গ্যাস, আর্গন গ্যাস, এইসব গ্যাস হচ্ছে প্রবেশ করানো হয়। এইসব গ্যাস যখন প্রবেশ করানো হয় তখন সেটা ঠান্ডা হয়ে যায়, তোমার ওই কোষটা জমাটবদ্ধ হয়ে যায়, বরফ পিণ্ডে হয়ে যায় ওই মরা কোষটা।
তখন কোনো ওই রক্ত আর ওইখানে আসতে পারে না, অক্সিজেন আসতে পারে না ওই কোষের কাছে। আর অক্সিজেন যখন আসতে পারে না, কোষটা একদম পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়, মানে হচ্ছে তোমার মারা যায়। এরপরে হিলিয়াম গ্যাস প্রবেশ করানো হয়, সেই গ্যাস প্রবেশ করিয়ে ওই কোষটাকে তোমার এখন আবার নর্মাল অবস্থায় ফিরিয়ে আনা হয়, ঠান্ডা থেকে নর্মাল। তখন ওই কোষটা পুরোপুরিভাবে তোমার হচ্ছে মানে একদম নিঃশেষ হয়ে যায়। সো এইভাবে হচ্ছে আমাদের ক্রায়োসার্জারিটা হয়ে থাকে। তো এখানে ক্রায়োজেনিক এজেন্ট এই জিনিসটা মানে হচ্ছে কি, ওই যেসব গ্যাস প্রবেশ করানো হয় সেটা হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট। আর ক্রায়োপ্রোব, এটার মানে কি, ক্রায়োপ্রোব মানে হচ্ছে তোমাদের যেগুলো যেই নল দ্বারা তোমার বা যেই সুচ দ্বারা তোমার ওই গ্যাসগুলো প্রবেশ করানো হয় সেগুলো হচ্ছে আমাদের ক্রায়োপ্রোব। সো ক্রায়োজেনিক এজেন্ট আর ক্রায়োপ্রোব কি সেটা আশা করি বুঝতে পেরেছো। আসো, আমাদের ক্রায়োসার্জারি কিন্তু শেষ, ক্রায়োসার্জারি সম্পর্কে আলোচনা শেষ। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা সৃজনশীল পড়তে গেলে দেখবো যে এই বায়োমেট্রিক্স, এটা থেকে কতগুলো প্রশ্ন আসছে। ঠিক আছে ভাই, রুটিনটা কই পাবো? সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড শোনা যাচ্ছে, তোমরা একটু জানো তো সাউন্ড শোনা যাচ্ছে? আলামিন ইসলাম, তোমার মোবাইলে হয়তো প্রবলেম, একটু দেখো স্যার রুটিনটা কোথায় পাবো। গ্রুপে দেওয়া আছে, পেজেও দেওয়া আছে। ঠিক আছে, তুমি পেজটা একটু স্ক্রল করো, দেখো প্রতিদিন কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয় কখন তোমার ক্লাস হবে। যেমন আমাদের পরবর্তী আইসিটি ক্লাসটা আমি তোমাকে এখন একটু বলে দিচ্ছি। আমাদের পরবর্তী আইসিটি ক্লাসটা একটু বল, তার আগে তোমরা বলো যে হচ্ছে এই যে মাত্র পড়লাম আমাদের হচ্ছে এটাকে কি বলা হয়, কি পড়াইলাম আমরা, যে হচ্ছে কি 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 জানি আগের টপিকটা, ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিটা বুঝতে পেরেছো কিনা সেটা একটু বলো। আচ্ছা, কথা ঠিকঠাক শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে? ওকে, ভেরি গুড, সাউন্ড ঠিকঠাকই আছে ভাইয়া। সো যার সাউন্ডের প্রবলেম, তোমার মোবাইলে একটু সাউন্ডটা চেক করো ভালোভাবে, তাহলে হবে। আচ্ছা, সো এখন আমি যদি পরবর্তী ক্লাসের তোমাদের একটু বলে দিই যে আমাদের পরবর্তী ক্লাসটা কয়টায় হবে, সেটা কবে হবে, সেটা হচ্ছে আইসিটি ক্লাস হচ্ছে 10 তারিখ। ঠিক আছে, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 6টা 50 মিনিট, 6টা 50 মিনিটই, 7টা না, 6টা 50 মিনিট। সো শুক্রবার সন্ধ্যা 6টা 50 মিনিটে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা হবে, পরবর্তী ক্লাস ইনশাল্লাহ নতুন আরেকটা অধ্যায় নিয়ে আসবো। ওকে, সো এখন আমরা আলোচনা করব বায়োমেট্রিক্স সম্পর্কে। এই বায়োমেট্রিক্স জিনিসটা কি সে সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, বায়োমেট্রিক্স সম্পর্কে যদি আলোচনা করি, বায়োমেট্রিক হচ্ছে মানুষের দৈহিক গঠন, আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষকে চিহ্নিত করা যায়। অর্থাৎ তুমি মানুষকে চিহ্নিত করতে পারবা। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে সোজা হিসাব বুঝে যাবা। তুমি তুমি একটা অফিসে বা একটা স্কুল, মনে করো ইউনিভার্সিটিতে ভর্তি হলা, তুমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলা। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে এখন তুমি প্রথম যেদিন গেলা সেদিন তোমার আঙ্গুল দিয়ে হচ্ছে তারা একটা সেট করে নিল, তোমার আঙ্গুল দিয়ে তো সেট করে নিল যে হ্যাঁ এটা তোমার আঙ্গুল। এখন প্রত্যেক দিন বলে দিচ্ছে তুমি যখন ভার্সিটিতে আসবা এই আঙ্গুলটা তুমি হচ্ছে প্রেস করবা ওইখানে ওই মেশিনটার মধ্যে। তো প্রত্যেক দিন তুমি যখন যাই তুমি আঙ্গুলটা প্রেস করো, তখনই দেখবা যে তোমার ছবি, তোমার নাম চলে আসতেছে, তোমার অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে। তুমি আঙ্গুল দিলে কিন্তু তোমার বান্ধবীর নাম দেখাচ্ছে না, তোমার নামই দেখাচ্ছে, তোমার বন্ধুর নাম দেখাচ্ছে না, তোমার নামই দেখাচ্ছে। তার মানে কি, এই আঙ্গুল দ্বারা আমরা কি বুঝতে পারতেছি যে আমাকে সে চিনতে পারতেছে, আমার এক আঙ্গুল দিয়ে সে আমাকে চিনতে পারতেছে। আমার এটা কি আমার শরীরের অংশ না, দৈহিক অংশ না? এই যে আমার শারীরিক গঠনের উপর ভিত্তি করে সে আমাকে চিনে ফেলতেছে। এই যে চিনে ফেলার পদ্ধতি, এটাকে বলা হয় বায়োমেট্রিক্স। এখন এই বায়োমেট্রিক্স কি শুধু আঙ্গুল দিয়েই হয়? না, এটা আরো অনেক পদ্ধতি আছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো, মানুষের দৈহিক গঠন, এই যে এটা আঙ্গুলটা কি দৈহিক গঠন না? তাছাড়াও আচরণগত বৈশিষ্ট্য, আচরণ দিয়েও মানুষকে চিনা যায়, সেটা আমরা দেখব। আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করার প্রক্রিয়াকে বায়োমেট্রিক্স বলে। সংজ্ঞা কি আর ভুলবা? বলো বলো, সংজ্ঞা ভুলবা আর ভুলবা না ইনশাল্লাহ। সো এখন আমরা আলোচনা করব এই বৈশিষ্ট্যের ভিন্নতায় এই বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই রকমের, সেটা আমরা অলরেডি বুঝে গেছি। বলতে কি কি, একটা হচ্ছে আমাদের শারীরবৃত্তি, আমাদের শরীরের অংশ দিয়ে বা আমাদের বডি পার্ট দিয়ে হচ্ছে মানুষকে চিহ্নিত করতে পারি, আমরা নিজেদের অদ্বিতীয়ভাবে চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আর একটা হচ্ছে আচরণগত, আচরণ দিয়ে হচ্ছে মানুষকে কি অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়, সেটা হচ্ছে আচরণগত প্রক্রিয়া। তো এখন আসো আমরা প্রথমে শারীরবৃত্তীয় কি কি আছে এই বায়োমেট্রিক পদ্ধতি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, সেগুলো আমরা একটু আলোচনা করি। তো এখন দেখো, শারীরবৃত্তের মধ্যে প্রথমেই আছে হচ্ছে আঙ্গুলের ছাপ, যেটা তুমি অলরেডি বুঝে গেছো। আঙ্গুলের ছাপ তুমি দেখবা একটা সিম কিনতে গেলে তোমার আঙ্গুলের ছাপ দিতে হয়।
কেন? কারণ ওই সিন দিয়ে যদি তুমি ভাই কোনো 2 নাম্বারই করা যায় না, তোমাকে ধরে ফেলতে পারে যে এটা তুমি, ঠিক আছে? সো এইভাবে আরো অনেক জায়গায় তোমার আঙ্গুলের ছাপ, ভোটার আইডি কার্ডে তোমার আঙ্গুলের ছাপ নিতে হয়, মানে আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু তোমার এগুলো করা লাগে, তার মানে তোমাকে চিহ্নিত করতে পারে পরবর্তীতে। তো আঙ্গুলের ছাপ কি? মানুষের আঙ্গুল দিয়ে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়। মানুষের আঙ্গুলে এখানে অসংখ্য রেখা আছে, অসংখ্য রেখার বিন্যাস আছে, যেটা পৃথিবীর এক মানুষের সাথে অন্য মানুষের মিল নাই, সেই জন্য আঙ্গুলের এই রেখা দিয়ে মানুষকে চিহ্নিত করা যায়। তো সেটা হচ্ছে আমাদের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। এরপর হচ্ছে হাতের রেখা, আরেকভাবে হচ্ছে মানুষকে চিহ্নিত করা যায়। তুমি জাস্ট একটা মেশিনের সামনে এইভাবে হাত দিয়ে রাখলো, ঠিক আছে? এইভাবে জাস্ট হাতটা দিবা, সে তোমার হাতকে দেখে তোমাকে চিহ্নিত করতে পারবে। তোমার হাতে এখানে অসংখ্য রেখা আছে, তোমার হাতের সেই রেখাগুলোকে সে অ্যানালাইসিস করে তোমাকে চিহ্নিত করতে পারে। তো সেটাকে বলা হয় হ্যান্ড জিওমেট্রি বা হাতের রেখার মাধ্যমে শনাক্তকরণ। এর পরবর্তীতে আছে আইরিশ শনাক্তকরণ। আইরিশ শনাক্তকরণ মানে হচ্ছে আইরিশ, চোখের মনি, অর্থাৎ তোমার চোখের মনি। তুমি একটু চেহারা, চোখটা দেখাইলে সে তোমাকে চিহ্নিতকরণ করে ফেলতে পারবে। তোমার চোখের মনির মধ্যে কি আছে না আছে, কতটুকু গোলাকার, সেখানে কি পরিমাণ তোমার হচ্ছে জেলি টাইপের পদার্থ আছে, সে সব কিছু মিলায় সে হচ্ছে তোমাকে চিহ্নিত করতে পারে। সেটাকে বলা হয় আইরিশ স্ক্যানিং বা আইরিশ শনাক্তকরণ। এরপরে আসে মুখমণ্ডল অর্থাৎ ফেস রিকগনিশন। মোবাইলে ফেস লক দাও না ভাইয়া, ওই ফেস লকটাই হচ্ছে আমাদের ফেস রিকগনিশন। তো অনেক সময় আসে, আজ দেখবা যে ফেস লক দিছে ঠিকই, কিন্তু তার চেহারা টাইপের মোটামুটি কাছাকাছি আরেকজনের চেহারা আনলে কিন্তু লক খুলে যাচ্ছে, তাই না? তো সেগুলো সেন্সরগুলো আসলে একটু চিপ টাইপের, বাট ভালো সেন্সর যখন ব্যবহার করবে তোমার ফেস ছাড়া কিন্তু মোবাইল খুলবে না। ভালো মোবাইলে দেখবা তোমার ফেস ছাড়া লক কিন্তু খুলবে না। তার মানে মুখমণ্ডলের অবয়ব যেটা, সেটা হচ্ছে ফেস রিকগনিশন। মুখমণ্ডলে তোমার চোখ কোথায় অবস্থিত, চোখ থেকে নাকের দূরত্ব কত, কানের দূরত্ব কত, এইগুলো দিয়ে কিন্তু মানুষকে চিহ্নিত করা যায়। এর পরবর্তীতে সর্বশেষ যেটা ডিএনএ টেস্ট। তোমার ব্লাড স্যাম্পল থেকে, তোমার নখ থেকে, চুল থেকে তোমার ডিএনএ নেওয়া যায়, অর্থাৎ এই ডিএনএর মাধ্যমে তোমাকে চিহ্নিতকরণ করা যায় যে তুমি কে। কিন্তু এই ডিএনএটার ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা সর্বাধিক গ্রহণযোগ্য একটা পদ্ধতি, কারণ এইগুলোর থেকেও সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যেটা, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। তো ডিএনএ টেস্টের মাধ্যমে কি মানে এটা হচ্ছে বেশি কনফার্ম হতে পারবে, একদম 100% মোটামুটি কনফার্ম হয়ে যাবে তুমি যে এটা তুমি। তো এখন এই ডিএনএ টেস্ট কিন্তু সব জায়গায় আবার প্রযোজ্য না। দেখো এখন তুমি বলো তাহলে ভাই আমার মোবাইলে লক করার ক্ষেত্রে আমি আর আঙ্গুল দিব না, ডিএনএ টেস্ট। তার মানে কি তুমি মোবাইলের লক খুলতে প্রত্যেকবার কি তুমি রক্ত এক ফোঁটা করে দিবা, যে হচ্ছে দেখ আমার রক্ত দেখ, এটা আমি, এবার লক খুলে যা? এরকম কি হবে? এগুলো কি হবে? এরকম কি করা যাবে? তাহলে দেখবা 1 বছর পরে তুমি আর নাই, মোবাইল ঠিকই আছে। এরপরে মনে করো যে স্কুলে অ্যাটেন্ডেন্স দিতে গেছো, স্কুলে অ্যাটেন্ডেন্স দিতে যায় তুমি দেখতেছো যে অ্যাটেন্ডেন্স নিতেছে ডিএনএ টেস্টের মাধ্যমে, তার মানে কি রক্ত নেওয়া লাগতেছে অথবা চুল নেওয়া লাগতেছে। তো সবার চুল যদি একটা একটা করে ছিঁড়ে তারা প্রতিদিন অ্যাটেন্ডেন্স নেয়, 1 মাস পরে তো টাকলা স্কুল হয়ে যাবে, সবাই টাক হয়ে যাবে, তাই না? আবার অ্যাটেন্ডেন্স যদি এরকম চুল নিতে তাহলে তো সকালবেলা অ্যাটেন্ডেন্স শুরু হবে, সন্ধ্যায় শেষ হবে, ক্লাস হবে কখন? তার মানে সব ক্ষেত্রে কিন্তু ডিএনএ টেস্ট আবার প্রযোজ্য না, ঠিক আছে? তো এটা কিন্তু আবার তোমার বুঝতে হবে। আরো কিছু কিছু জিনিস আছে সব ক্ষেত্রে প্রযোজ্য না, যেমন এই যে হাতের রেখা শনাক্তকরণ, এটা কিন্তু যারা কায়িক পরিশ্রম করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। কায়িক পরিশ্রম মানে যারা মনে করো লোহা টোহা এইসব নিয়ে কাজ করে, হাতের অনেক উপর প্রেশার যায়, তাদের কিন্তু হাতের রেখা একদম পরে সমান হয়ে যায়, পরে হাতের রেখা দিয়ে তাদের শনাক্তকরণ করা যায় না। তার মানে এই হাতের রেখা শনাক্তকরণ কিন্তু এদের কায়িক পরিশ্রম করে যারা, তাদের উপর প্রযোজ্য না। তারপর হচ্ছে আইরিশ শনাক্তকরণ। তোমার চোখে যদি তুমি লেন্স পরে থাকো তাহলে ভাই আইরিশ শনাক্তকরণ কাজ করবে না। মুখমণ্ডলের অবয়ব, তুমি যদি সানগ্লাস পরে থাকো তাহলে কিন্তু প্রবলেম হবে। তুমি যদি মাস্ক পরে থাকো ফেস রিকগনিশন কাজ করবে না। সো এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে। ইউনিস আলী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, সো আশা করি তোমরা এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা বুঝতে পারছো। এখন আচরণগত, বললাম না আচরণের মাধ্যমে মানুষকে চিহ্নিতকরণ করা যায়, সেটা কি? প্রথমটা হচ্ছে আমাদের কিবোর্ড টাইপিং। একটা কিবোর্ড টাইপিং এর মাধ্যমে মানুষকে চেনা যায়। এখন তোমার টাইপিং স্পিড, কোনটার পরে কোনটা টাইপ করতে তুমি কত সময় নাও, কোনটাতে তুমি সময় বেশি নাও, কোনটাতে কম নাও, এগুলো অ্যানালাইসিস করে তোমাকে কিন্তু চিহ্নিতকরণ করা যাবে। সেটা হচ্ছে আমাদের কিবোর্ড টাইপিং বা কি স্ট্রোক, টাইপিং কি স্ট্রোক বলা হয়, সেটা আচরণগত। এরপর হচ্ছে হাতের রেখা, অর্থাৎ হাতের সিগনেচার আর কি, হাতে করা সিগনেচার, হাতের স্বাক্ষর, সিগনেচার ভেরিফিকেশন। সেটা হচ্ছে তুমি সাইন, তোমার হাতের সাইন দিয়ে হচ্ছে তোমাকে চিহ্নিতকরণ করা যাবে। এখন তুমি বলো ভাই আমি উনার সাইনের মতো আমার সাইন, উনার সাইন আমি নকল করে ফেলতে পারি, তাহলে কেমন হবে? না, যারা আসলে সিগনেচার এক্সপার্ট তাদের কাছে যদি পাঠানো হয় সে বুঝে যাবে যে এটা আসলে নকল সিগনেচার। বুঝতে পেরেছো? সো হাতের স্বাক্ষর।
এরপরে আসো আরেকটা হচ্ছে ভয়েস রিকগনিশন, তোমার কণ্ঠ দিয়ে তোমাকে চিহ্নিতকরণ করা যাবে, অর্থাৎ তুমি ভয়েস লক দিতে পারো বা তোমার ভয়েস শুনে সে লক খুলে ফেলবে, তোমাকে চিহ্নিত করতে পারবে, এরকম আর কি। তখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে ভাই ভয়েস রিকগনিশন এটা তো শারীরবৃত্তীয়র মধ্যে পড়ার কথা ছিল, যে শারীরবৃত্তীয় এটা তো শরীরের অংশ এরকম না, ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে সেটা আচরণগতের মধ্যে, কারণ তোমার ভয়েস কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়ে যায়, তাই না? মনে করো তুমি কোনো এক জায়গায় গেলা, মনে করো পরীক্ষা একটু কম মার্ক পেয়েছো বা ফেল করেছো 1 মার্কের জন্য, এখন স্যারকে যাই বলবা স্যার পাস করায় দেন, তখন তুমি বলবা স্যার প্লিজ একটা মার্কই তো স্যার পাস করায় দেন। আবার তুমি আরেক জায়গায় গেলা যেখানে তুমি নেতা, এই বেটা এই কথা কস না, তখন দেখো তোমার ভয়েস কিন্তু চেঞ্জ, তার মানে ভয়েস কিন্তু আচরণের উপর চেঞ্জ হয়, তাই না? সো সেই জন্য ভয়েস রিকগনিশন কিন্তু আচরণগত, ঠিক আছে? এটা কিসের মধ্যে পড়ে? আচরণগতর মধ্যে পড়ে। সো আশা করি বায়োমেট্রিক্স সম্পর্কে তোমার ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তো বায়োমেট্রিক্স সম্পর্কে আমাদের যে ধারণাটা ছিল সেটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো ক্লিয়ার কিনা বায়োমেট্রিক্সটা সেটা আমাকে একটু জানাও, যে সেটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, এই যে ভয়েস রিকগনিশন, যার কখনো যদি ঠান্ডা লাগে, তো ঠান্ডা লাগলে এই যে ভয়েস রিকগনিশন কাজ করবে না, এটা হচ্ছে একটা নেগেটিভ দিক, এরকম আছে কিন্তু। তো তখন তোমাকে বলবো তাহলে কোনটা ভালো পদ্ধতি, বলবে যে ভাই হাতের ছাপ, এটা ভালো পদ্ধতি। ওকে, অন্তরা শাহ বলতেছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ। শান্তমলা বলতেছে অল ক্লিয়ার, সুপ্তা বলতেছে ক্লিয়ার, রিজা বলতেছে ক্লিয়ার। স্যার ধমকটা কিউট, ধমক নাকি কিউট হয় এটা কোনো কথা? ধমক তাহলে ধমক রইল কই এটা ভাই? জিমহা, শিবু দাস, তারপর হচ্ছে মেহেদি হাসান, রাফি, আতিকাল হাসান, ওকে সব ক্লিয়ার। ওকে ঠিক আছে, সব কিছু ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ। এখন আসো আমাদের বায়ো ইনফরমেটিক্স। এই বায়ো ইনফরমেটিক্সটা কি? বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি, গাণিতিক বিজ্ঞান ব্যবহার করে থাকে, অর্থাৎ সোজা হিসাব। আমাদের অনেক বায়োলজিক্যাল ডেটা আছে, ঠিক আছে? বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, এদের কিন্তু বায়োলজিক্যাল ডেটা আছে, বায়োলজিক্যাল অনেক জিনিস, তার ডিএনএ, তার ব্লাড স্যাম্পল, আরও অনেক কিছু আছে বায়োলজিক্যাল। এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করা হয়, এই ডেটাগুলোকে মানে তোমার হচ্ছে অনেক গবেষণা করা হয়। এই গবেষণা করার ক্ষেত্রে তোমার কম্পিউটার বিজ্ঞান প্রয়োজন পড়ে, গণিতের প্রয়োজন পড়ে, স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন পড়ে। তো এইসব যে ইনফরমেশন থিওরির প্রয়োজন পড়ে, এই সব বিজ্ঞানে এইসব শাখা মিলে এই যে অ্যানালাইসিস করে, এই যে শাখায় করা হয়, এই সবগুলো মিলে একসাথে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে কি বায়ো, তার মানে জীববিজ্ঞানের যে শাখায় তোমার এই বায়োলজিক্যাল ডেটা নিয়ে খুব আলোচনা করা হয়, সেটাই হচ্ছে আমাদের কি বায়ো ইনফরমেটিক্স। এখানে বায়োলজিক্যাল ডেটা নিয়ে আলোচনা করা হয়, গবেষণা করা হয়, মনে রাখবা আলোচনা গবেষণা করা হয়। এর মাধ্যমে কি করা হয়, যেমন মানুষের বায়োলজিক্যাল ডেটা নিয়ে আলোচনা করার পরে বিভিন্ন রোগের ওষুধ নির্ণয় করতে পারে। হ্যাঁ, তার বায়োলজিক্যাল ডেটা দিয়ে সে এই রোগে আক্রান্ত, তার নিয়ে আমি একটু আলোচনা করে দেখলাম, ও আচ্ছা তাকে এই ওষুধটা দিলে, এইরকম টাইপের ওষুধ দিলে সে সুস্থ হবে। বিভিন্ন ওষুধ নির্ণয় করা যায়, বিভিন্ন নতুন রোগ উদ্ভাবন করা যায়, বিভিন্ন জিনিস আবিষ্কার করা যায়, মানুষের জিনোম সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। সো এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখন এই বায়ো ইনফরমেটিক্স যেমন জিন ফাইন্ডিং, গবেষণায় ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স। তো এবার আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা একটু আলোচনা করি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এটা মানে জিন স্থানান্তর বা উন্নত জাত, এই দুটা নাম মনে রাখবে। এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অর্থ না, বাট জিন স্থানান্তর উন্নত জাত এটা মনে রাখবে, কারণ এটা মনে রাখলে উদ্দীপক দেখেই তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? পিডিএফ কেমনে পাবো? 5টা ফ্রেন্ডকে মেনশন করো, শেয়ার করো, আমি বলে দিচ্ছি কেমনে পিডিএফটা পাবা। দেখো, কোন জীবের নতুন, আচ্ছা সোজা হিসাব আমরা সংজ্ঞা পরে পড়ি। মনে করো তোমার বাসায় বড়ই গাছ আছে, ঠিক আছে? বড়ই গাছ, 2টা বড়ই গাছ আছে। একটা বড়ই গাছ মোটা, অনেক বড়, অনেক শাখা প্রশাখা, কিন্তু বড়ইটা ছোট ছোট হয়, ঠিক আছে? একটু টক হয়, এরকম টাইপের বড়ই ভাল লাগে না আর কি, কেউ পছন্দ করে না বড়ই। কিন্তু আরেকটাও বড়ই গাছ আছে যেটা হচ্ছে চিকন, গাছটা চিকন, ঢালপালা কম, খুবই ছোট, তোমার সাইজের আর কি, মানে আমার সাইজের আর কি, এতটুকু বড়ই গাছ, কিন্তু ওইখানে মাশাআল্লাহ বড়ই কিন্তু অনেক বড় বড় হয়, মিষ্টি হয়। এখন তোমার মনের একটা চাওয়া, ইস আমার বড়ই গাছটার মধ্যে যদি এইরকম মিষ্টি মিষ্টি বড় বড় বড়ই ধরতো তাহলে তো খুব ভাল লাগতো। তাহলে এখন এই কথাটা তুমি মনে রাখো। এখন তোমাকে একটা জিনিস বলি, জিন মানে কি? ও যেটা ভাবতেছে ওইটা না। জিন হচ্ছে মানব দেহে অসংখ্য জিন আছে, প্রাণী দেহে আছে, উদ্ভাবন জীবের মধ্যে অসংখ্য জিন আছে। এই জিনটা আসলে কি? এই জিনটা হচ্ছে তোমার এক একটা চরিত্র বহন করে। এই অসংখ্য জিনের মধ্যে একটা জিন বহন করে, মনে করো তুমি কথা বলার সময় মাথা নাড়াও বেশি, এই মাথা নাড়ানোর কারণ তোমার শরীরে এমন একটা জিন আছে যেটা তোমার এই আচরণের জন্য দায়ী। তুমি কথা বলার সময় তুমি হাত এরকম নাড়াও বেশি, এর কারণ হচ্ছে তোমার শরীরে এমন একটা জিন আছে যেটার কারণে তুমি হাত নাড়াও বেশি। তুমি হাঁটার সময় একটু বাঁকা হয়ে হাঁটো, কেন? কারণ তোমার শরীরে এমন একটা জিন আছে যার কারণে এই অবস্থাটা হচ্ছে। সো এই মানুষের শরীরে যে জিন আছে, সেই জিনগুলা
সেই জিনগুলো মানুষের এক একটা চরিত্র বহন করে, জীবের ক্ষেত্র। তো এখন ওই বড়ই গাছে যে বড়ই গাছে যে ফলগুলো ছোট হয় এবং টক হয়, সেটা কি একটা জিনের কারণে হচ্ছে না? একটা জিনের কারণে হচ্ছে। আবার ছোটই বড়ই গাছে যে বড়ই ধরে এবং সেগুলো মিষ্টি হয়, এই বড় হওয়ার কারণে এবং মিষ্টি হওয়ার জন্য একটা জিন দেয়। তো তুমি কি করলা, ওই মিষ্টি গাছের যে জিনগুলোর জন্য এই গাছটা বড়ইগুলো বড় হচ্ছে, সেই জিনগুলোকে কেটে নিলা। ওই যে বড় গাছটা আছে সেই গাছের জিনের সাথে তুমি চেঞ্জ করে দিলা। ওই গাছের টক 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 হয় যে জিনের কারণে সেগুলোকে কেটে ফেলে তুমি এই গাছের জিনগুলো দিয়ে দিলা। তাহলে এখন কি হবে? এখন তোমার গাছটাও বড় থাকবে, বড়ইও বড় হবে এবং সেটা মিষ্টিও হবে। তার মানে এই যে দেখো, জিন স্থানান্তরের মাধ্যমে তুমি এখন উন্নত জাতের বড়ই উৎপন্ন করতেছো, উন্নত জাতের বড়ই উৎপন্ন করতেছে। এভাবে উন্নত জাতের ধান, উন্নত জাতের গম, উন্নত জাতের পাট, উন্নত জাতের পেয়ারা, উন্নত জাতের ফসল, উন্নত জাতের প্রাণী তৈরি করা হয়। এগুলো হচ্ছে হাইব্রিড। এগুলো কি হাইব্রিড বলা হয়। তো হাইব্রিড মানে কিন্তু এই হাইব্রিডটা আসলে হয় কেমনে? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এই পদ্ধতিটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবার পড়ো, কোন জীবের নতুন বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পরিবর্তনের লক্ষ্যে জীবের জিনের সাথে অন্য জীবের জিনের পরিবর্তন ঘটিয়ে নতুন জিন গঠন করার প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। সংজ্ঞাটা আর ভুলবা না ইনশাল্লাহ। তো উন্নত জাতের ফলনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো উন্নত জাতের ক্ষেত্রে আমাদের কি হয়? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ব্যবহার করা হয়। এরপর আসো ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজিটা কি সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো, ন্যানো টেকনোলজি হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে। এই ন্যানো টেকনোলজিটা হচ্ছে খুবই ক্ষুদ্র স্কেলে এটা পরিমাপ করা হয়। সোজা হিসাবে আমি তোমাকে বলি, অর্থাৎ তুমি মনে করো এই যে মোবাইল ডিভাইস, তুমি দেখবা একটা ডিভাইস ভাঙার পরে তুমি দেখবা যেখানে কত ক্ষুদ্র ক্ষুদ্রভাবে স্ক্রু আছে, কত ক্ষুদ্র ক্ষুদ্র তার যুক্ত দেওয়া আছে। এগুলো বল, এগুলো আঙ্গুল দিয়ে জোড়া দেওয়া সম্ভব? সম্ভব না। তো এগুলো আসলে কিভাবে হয়? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো একটা স্কেলে পরিমাপ করা হয়, সেটা কি ন্যানোমিটার স্কেল। এই ন্যানোমিটারটা কতটুক জানো? 1 মিটার, মনে করো 1 মিটার কতটুক? এতটুক না? এই 1 মিটারকে তুমি 100 কোটি ভাগ করবা। 100 কোটি ভাগ করার পরে যে 1 ভাগ পাবা, সেই 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে বুঝো 1 ন্যানোমিটার কত ছোট। 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার, অর্থাৎ 100 কোটি ভাগের 1 ভাগ। তো এত ছোট স্কেলে সবকিছু পরিমাপ করা হয়। তার মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র মাপ দিয়ে সে জিনিসপত্র তৈরি করতে পারে, সেটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। ঠিক আছে, ন্যানো টেকনোলজি যে শাখায় পারমাণবিক বা আণবিক স্কেল, ওইগুলো হচ্ছে ন্যানোমিটার স্কেল। অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য যে ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। এটা আমাদের দুইভাবে কাজ করে থাকে, একটা হচ্ছে টপ ডাউন পদ্ধতি, একটা হচ্ছে বটম আপ পদ্ধতি। টপ ডাউন পদ্ধতিটা কি? ন্যানো টেকনোলজির টপ ডাউন পদ্ধতিটা হচ্ছে তোমার টপ ডাউন পদ্ধতি হচ্ছে অনেক বড় বস্তুকে খুবই ক্ষুদ্র 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 ক্ষুদ্রভাবে ভাগ করে ছোট করা হয়, আর বটম আপ পদ্ধতি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে জোড়া দিয়ে বড় জিনিস তৈরি করা হয়। এটাই টপ ডাউন আর বটম আপ পদ্ধতি। ঠিক আছে, তো ন্যানোমিটার ন্যানো টেকনোলজি আশা করি বুঝতে পেরেছো। এখন আসলে আরো কয়েকটা নতুন জিনিস আছে, সে সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের কি হ্যাকিং, তার পরবর্তীতে আছে ফিশিং, তার পরবর্তীতে আছে স্প্যামিং, এরপরে আছে সফটওয়্যার পাইরেসি, প্লেজিয়ারিজম, সাইবার আইন। এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো যদি আমরা দেখি, হ্যাকিং কি? তুমি যদি অন্য কারো কম্পিউটার, তার পারমিশন ছাড়া অন্য কারো কম্পিউটারে যদি তুমি প্রবেশ করো, তার ডেটাগুলো নিয়ে তুমি নাড়াচাড়া করো, তাহলে সেটা হচ্ছে হ্যাকিং। ফিশিং কি? তোমাকে তোমার বন্ধু বিশ্বাস করে একটা লিঙ্ক দিয়েছে, বন্ধু লিঙ্কে ক্লিক করো, দেখবো কত সুন্দর একটা জিনিস দেখতে পারবা। তুমি লিঙ্কে ক্লিক করলা, করার পরে দেখলা তোমার ফেসবুক আইডি নাই, তোমার জিমেল আইডি নাই, তোমার সব কিছু হ্যাক হয়ে গেছে। এগুলো হচ্ছে ফিশিং। স্প্যামিং কি? একই জিনিস বারবার, তোমাকে একই মেসেজ বারবার করতেছে, একই ইমেল বারবার আসতেছে, একই কমেন্ট বারবার করতেছো, ভাই আমার নামটা পড়েন, আমার নামটা পড়েন, আমার নামটা পড়েন। এগুলো হচ্ছে স্প্যামিং। তারপর হচ্ছে সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি হচ্ছে কোনো একটা সফটওয়্যার বানানো হয়েছে কিন্তু এটা টাকা দিয়ে কিনতে হয়, টাকা দিয়ে ব্যবহার করতে হয়, কিন্তু তুমি এমনভাবে সিস্টেম করে ফেললে টাকা ছাড়াই ওই সফটওয়্যার ব্যবহার করতে পারতেছো। এগুলো হচ্ছে সফটওয়্যার পাইরেসি। প্লেজিয়ারিজম, এগুলো হচ্ছে চুরি। চুরি মানে কি? এই প্লেজিয়ারিজম হচ্ছে তুমি তোমার বন্ধুর একটা অ্যাসাইনমেন্ট, তুমি তার অ্যাসাইনমেন্টে সব কিছু হুবহু কপি করে তুমি জমা দিয়ে দিছো, এটা হচ্ছে প্লেজিয়ারিজম। অনলাইন থেকে দেখে হুবহু কপি করে তুমি জমা দিয়ে দিয়েছো, এটা হচ্ছে প্লেজিয়ারিজম। সাইবার আইনটা কি? এই যে অনলাইন ভিত্তিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানের জন্য কিছু আইন প্রণয়ন করা হয়, সেগুলো হচ্ছে আমাদের সাইবার আইন। তো আশা করছি তুমি এগুলো বুঝতে পেরেছো, যে হচ্ছে আমাদের এই অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো। তো এরই মাধ্যমে কিন্তু আমাদের সবগুলো টপিক আলোচনা করা শেষ। তো এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মনে রাখবা। যেমন কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মনে রাখবা। আচ্ছা, সেগুলো হচ্ছে যেমন ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে তুমি যেটা মনে রাখবা
সেটা হচ্ছে এটা 3D, তার মানে 3D মানে কি ত্রিমাত্রিক। এই ত্রিমাত্রিক কথা শুনলে বুঝবা ভার্চুয়াল রিয়েলিটি, 3D কথা শুনলে ভার্চুয়াল রিয়েলিটি। আরও জিনিস আছে সিমুলেশন, এই যে তুমি দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে, তুমি হচ্ছে ওই ভিআরের মাধ্যমে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিমুলেশন। সিমুলেশন কথাটা শুনলে বুঝতে পারবা সেটা কি ভার্চুয়াল রিয়েলিটির কথা বলতেছে, বুঝতে পেরেছো? এরপরে আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেখানে যদি হচ্ছে তোমার হচ্ছে কিসের কথা বলা হয়, উন্নত জাতের ফল, উন্নত জাতের ফসল, কাটাছেঁড়া, জিন কাটাছেঁড়া করতেছে, তার মানে বুঝবে সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ, সে হচ্ছে তার চেহারা দেখে চিহ্নিত করে ফেলে, সে আঙ্গুলের ছাপ দিয়ে চিহ্নিত করে ফেলে, সে কথা বলে চিহ্নিত করে ফেলে, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। ওকে, তার পরবর্তীতে হচ্ছে শীতল তাপমাত্রার চিকিৎসা। শীতল তাপমাত্রার চিকিৎসা সেটা বললেই বুঝতে পারবা ক্রায়োসার্জারির কথা বলতেছে, সেটা বললে কি বুঝতে পারবা ক্রায়োসার্জারির কথা বলতেছে। ওকে, তো এগুলো যদি বুঝতে পারো তাহলে ইনশাআল্লাহ উদ্দীপক দেখে তুমি বুঝতে পারবা যে আসলে কি আলোচনা করা হয়েছে। তো চলো আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এমসিকিউ। এমসিকিউ খুবই ফাস্ট পড়ানো হবে, এমসিকিউটা খুবই ফাস্ট পড়ানো হবে এমসিকিউটা। তো সেজন্য তোমাকে যে কাজটা করতে হবে, তুমি প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সারটা লিখে ফেলবা, ঠিক আছে? আমি তোমার কমেন্ট পড়বো না, কেন? কারণ সময় নাই কমেন্ট পড়ার, এখন আমরা খুবই দ্রুত আগাবো। তবে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা এমসিকিউর কমেন্ট করবা। কেন জানো? কারণ তুমি যদি ভুল কমেন্ট করো, ভুল অ্যান্সার দাও, পরবর্তীতে সঠিক অ্যান্সারটা দেখার পরে তুমি ক্লিয়ার হয়ে যাবে, ও আচ্ছা এইটা অ্যান্সার, তাহলে ঠিক আছে, তাহলে মনে থাকবে বেশি। তো চলো আমরা শুরু করি, লেটস গো। ওকে, প্রথম এমসিকিউ, সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? দেখো সিমুলেশন কথা চলে আসছে মানে এটা ভার্চুয়াল রিয়েলিটি, কোনো কথা নাই, সোজা ডাইরেক্ট অ্যান্সার ভার্চুয়াল রিয়েলিটি। এর পরবর্তীতে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে ব্যবহার করা হয় কি এলআইএসপি, জাভা, সিএলআইএসপি, এটা কিন্তু আমরা স্লাইডে দেখেছিলাম আগে। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে আলোচনা করা আছে চালকবিহীন যুদ্ধ বিমানকে কি বলা হয়? ড্রোন। ড্রোনের মধ্যে কোনো চালক থাকে না, সেটা কম্পিউটার মাধ্যমে বা ওই যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটা চালানো হয়, তো এটা হচ্ছে ড্রোন, অ্যান্সার হচ্ছে ড্রোন। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার, দেখো জটিল রোগ আবিষ্কার করে কি মনে আছে? ওই যে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করে রোগ আবিষ্কার করা হয়, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ওকে, এর পরবর্তীতে আমরা আলোচনা করব বিশ্বগ্রামের মেরুদণ্ড, সেটা বলেছিলাম তোমাদের কানেক্টিভিটি। এরপরে বিশ্বগ্রামের মেরুদণ্ড যদি কানেক্টিভিটি হয়, এর পরবর্তীতে আমরা আলোচনা করেছিলাম কি সিডি, আচ্ছা এটা হবে সিএডি, ক্যাট, ঠিক আছে, সিএডি। সিএডি এর পূর্ণরূপ কি? কম্পিউটার এইডেড ডিজাইন, এটার পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, মনে রাখবা। তার পরবর্তীতে দেখো কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? রিচার্ড ফাইনম্যান, উনাকে বলা হয় ন্যানো প্রযুক্তির জনক। এর পরবর্তীতে দেখো ভার্চুয়াল রিয়েলিটি প্রক্রিয়া কমপক্ষে মানুষের কয়টি সেন্স কম্পিউটার দ্বারা, দেখো ভার্চুয়াল রিয়েলিটি কি তোমাকে বিভিন্ন চশমা পরানো হয়, এমন একটা রুমে নিয়ে আসা হয়, তোমাকে হচ্ছে বৈজ্ঞানিকভাবে তোমার সেন্সগুলোকে নিয়ন্ত্রণ করে। তো মিনিমাম কয়টা সেন্সকে নিয়ন্ত্রণ করা লাগে? মিনিমাম একটা সেন্সকে তোমার নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে সেটা ভার্চুয়াল রিয়েলিটি হবে। এক সেট পূর্ণাঙ্গ জিনকে কি বলা হয়? একটা সেট জিনকে একসাথে বলা হয় জিনোম। কি বলা হয়? এক সেট পূর্ণাঙ্গ জিনকে একসাথে বলা হয় কি? জিনোম বলা হয়। ক্রায়োসার্জারিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ক্রায়োসার্জারিতে এই ইমেজিং ব্যবহার করা হয়। কেন? কারণ এর মাধ্যমে কোন কোষটা তোমার রোগ আক্রান্ত সেটা মানে হচ্ছে তোমার বের করা হয়। এর পরবর্তীতে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে প্লেজিয়ারিজম কোন অপরাধের সঙ্গে জড়িত? কপিরাইট, সফটওয়্যার পাইরেসি, অন্যের লেখা চুরি, না আইডেন্টিটি চুরি? অন্যের লেখা চুরি, এটা হচ্ছে কি আমাদের প্লেজিয়ারিজমের মধ্যে পড়ে। ট্রানজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি, ট্রানজেনিক মানে কি? দুইটা উদ্ভিদের মতো করে দুইটা প্রাণী নিয়ে একটা নতুন প্রাণী বা নতুন উদ্ভিদ তৈরি করা হয়, সেটাকে বলা হয় কি? ট্রানজেনিক উদ্ভিদ। তার মানে সেটা আমাদের কি, এই যে দুইটা উদ্ভিদ মিলে একটা বানানো হয়, সেটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে এটা কোন প্রযুক্তির কথা বলা হচ্ছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা বলা হচ্ছে। কিসের কথা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন ম্যাকার্থি, উনি হচ্ছে পরিচয় করাই দেন, ঠিক আছে? জন ম্যাকার্থি পরিচয় করা দেন। আর এটা আবিষ্কারক হচ্ছে জনক হচ্ছে অ্যালান টুরিং। ডিএনএ ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি? ম্যাপিং। ডিএনএ কে কিন্তু কাটাকাটি কথা বলা হচ্ছে না, ম্যাপিং মানে এটা অ্যানালাইসিস, বিশ্লেষণ বোঝায়। বিশ্লেষণ হলে কিন্তু আর জেনেটিক ইঞ্জিনিয়ার হচ্ছে কাটাকাটি করে নতুন উদ্ভিদ বানানো হয়, তাহলে এটা হবে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সে আলোচনা করা হয়, গবেষণা করা হয়। জিএমও এর পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এরপরে আসো গ্লোবাল ভিলেজের প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইন্টারনেট। ইন্টারনেট না থাকলে তোমার কাছে হার্ডওয়্যার থাকুক সফটওয়্যার থাকুক, তুমি কিন্তু যোগাযোগ করতে পারবে না, তার মানে ইন্টারনেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পরবর্তী কোন উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ? একই প্রশ্ন, ইন্টারনেট। এর পরবর্তী নিচের কোনটি ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার এটা আমি বলার দরকার নেই, এটা তোমরা সবাই খুব ভালো করে পারো। মজিলা ফায়ারফক্স এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, এই চারটা অপশনের মধ্যে। আউটসোর্সিং খোঁজার ওয়েবসাইট কোনটি? আউটসোর্সিং মানে যে ঘরে বসে ইনকাম করে বলে না, যে হচ্ছে
ঘরে বসে বিভিন্ন বাইরের দেশে জব করে একটা মার্কেট প্লেসে, সেই মার্কেট প্লেসের নাম কি হচ্ছে upwork.com, freelancing.com, fiverr.com। তো এখানে দেখো এই সবগুলোর মধ্যে আনসার আছে upwork.com হবে আমাদের অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন যদি দেখো, কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ট্রিও এর অংশ নয়? ভার্চুয়াল রিয়েলিটি ট্রিও আছে, সেই ট্রিওর মধ্যে আমাদের একটা হচ্ছে অবগাহন, একটা হচ্ছে কল্পনার জগৎ, একটা হচ্ছে মিথস্ক্রিয়া। এখন বলছে কোনটা অংশ নয়? আন্তর্জাতিকীকরণ, এটা কোনো তিনটা ট্রিও এর অংশ নয়, ঠিক আছে। এর পরবর্তী দেখো, কম্পিউটার সিমুলেশন। সিমুলেশন কথা আসলে বুঝি সেটা কি? ভার্চুয়াল রিয়েলিটি। নিচের কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয় না? কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেটে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয় না। ভার্চুয়াল রিয়েলিটিতে হয়, এক্সপার্ট সিস্টেমে হয়, নিউরাল নেটওয়ার্কেও হয়, তবে ইন্টারনেটে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োজন হয় না। এক্সপার্ট সিস্টেম কি? এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এক্সপার্ট সিস্টেম কি? একটা অ্যাপ্লিকেশন। এরপরে মানুষকে ইউনিকভাবে শনাক্ত করার প্রযুক্তি কি? সবাই বলো, মানুষকে ইউনিকভাবে শনাক্ত করার প্রযুক্তিটা কি? সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। এটা হচ্ছে মানুষকে ইউনিকভাবে শনাক্ত করা হয়। কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহার করা হয়? বায়োমেট্রিক্সে কোনটা ব্যবহার করা হয়? সেন্সর। এই যে তুমি আঙ্গুল দিয়ে তোমাকে চিহ্নিত করতেছে, কিভাবে? একটা সেন্সরের মাধ্যমে, সেন্স করে সে বুঝতেছে, মানে সেন্সর। বায়োমেট্রিক্সের ব্যবহৃত হয় কি? সেন্সর। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক হচ্ছে পল বার্গ। এরপরে দেখো, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। এই যে এইটা হচ্ছে অ্যান্সার। এর পরবর্তীতে দেখো, ডেটা বা উপাত্ত কি? ডেটা বা উপাত্ত, ডেটা বা উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। তথ্য কিভাবে তৈরি হয়? বিভিন্ন উপাত্ত বা ডেটা মিলে একসাথে হয়, একটা তথ্য হয়। তারপরে বিশ্বগ্রামের ধারণা কোন বিশ্বের সাথে বিশেষভাবে সম্পর্কিত? এটা আমাদের জন্য যদিও গুরুত্বপূর্ণ, তাও দেখি ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসারের কারণে এই বিশ্বগ্রামটা বেশি। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করে, এটা ডাইরেক্ট সংজ্ঞা দিয়ে দিয়েছে, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটার? কোন প্রজন্মের? পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে। এরপরে দেখো যে কিসের মাধ্যমে ডিএনএ সম প্রাণীর কোষে নিউক্লিয়াস প্রবেশ করানো হয়? এটা হচ্ছে আমাদের মাইক্রো ইনজেকশন, ঠিক আছে, মাইক্রো ইনজেকশন। এরপর বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কোনটি? এগুলো সব কিন্তু হচ্ছে আমাদের শারীরিক, মানে হচ্ছে দৈহিক গঠন যেটা। আর কি স্ট্রোক মানে যে কিবোর্ড টাইপিং যেটা, সেটা হচ্ছে আমাদের আচরণগতের মধ্যে পড়ে, মানে অ্যান্সার হচ্ছে কিবোর্ড টাইপিং। এরপর দেখো, কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? কম্পিউটার ইথিক্সের নির্দেশনা 10টি, এটা মনে রাখবা। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? 10টি। খাদ্যদ্রব্যের মান সঠিক রাখার জন্য মনে রাখবা, খাদ্যদ্রব্যের প্যাকেট এই সম্পর্কে আলোচনা করলেই তুমি বুঝতে পারবা সেটা হচ্ছে ন্যানো টেকনোলজির কথা বলা হচ্ছে। খাদ্যের গুণাগুণ, খাদ্য প্যাকেটকরণ, এটা বুঝলে তুমি বুঝবে কি ন্যানো টেকনোলজির কথা। অ্যান্সার হচ্ছে কি ন্যানো টেকনোলজি। এরপর দেখো, অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? অ্যাকচুয়েটর রোবটের একটা অংশ, মানে অ্যাকচুয়েটর কি? রোবোটিক্সের মধ্যে পড়ে। অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের অংশ। সো এমসিকিউ কিন্তু আমাদের আলোচনা করা শেষ, আলহামদুলিল্লাহ। তো এমসিকিউ আলোচনা করা শেষ। সো এমসিকিউটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এমসিকিউর পর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সৃজনশীল, অর্থাৎ সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সিকিউ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আসি ঢাকা বোর্ড 2023। তবে এমসিকিউটা তোমরা বুঝতে পেরেছো কিনা, কেমন লেগেছে একটু জানাও। আমরা সিকিউটা আলোচনা করে আমাদের ক্লাসটা শেষ করব। সিকিউ শুধু আমরা উদ্দীপক পড়েই অ্যান্সার বুঝে যাব। দেখো, উদ্দীপক পড়েই অ্যান্সার বুঝে যাব। ওকে, খুবই ফাস্ট পড়ানো হয়েছে, তবে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তাছাড়া তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে একদম অ্যান্সার সহ, যা দেখতে পাচ্ছ পুরো হুবহু সেমটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সামিয়া ইসলাম সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম সামিয়া ইসলাম। হ্যাঁ, যারা এখনো শেয়ার করো না এই ক্লাসটা, তারা বুঝতে পারতেছো ক্লাসটা গুরুত্বপূর্ণ। যদি এখনো শেয়ার না করে থাকলে শেয়ার করো, ফ্রেন্ডদের মেনশন করে একটু জানাই দাও যে এখানে ক্লাস করতে পারো, ঠিক আছে, যদি তোমার ভালো লেগে থাকে। তোমার ছোট ভাই বোন যারা আছে, মনে করো যে এইচএসসি 2025-26, তাদেরকে মেনশন করে জানা দিতে পারো, কারণ তাদের জন্য আমাদের কিন্তু ক্লাস হয়, তাদের জন্য আমাদের কোর্স আছে, তাদেরকেও মেনশন করে জানা দিতে পারো যে এখানে তোমরা চাইলে ক্লাস করতে পারো। আচ্ছা, এমসিকিউ ক্লিয়ার, সব পানি, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এখন আসো, ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটা যদি আমরা একটু পড়ার চেষ্টা করি। এখানে কি বলছে দেখো, বলা আছে ডাক্তার জেসি দেব নিয়ন্ত্রিত তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি। কোনো আর কিছু বলার দরকার আছে? নিয়ন্ত্রিত তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি। তো আমরা পুরো অধ্যায়ের মধ্যে চিকিৎসা পদ্ধতি একটাই জানছি, আর তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি, নিয়ন্ত্রিত তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি মানে কি? ক্রায়োসার্জারি। নিচে একটা প্রশ্ন আছে ক্রায়োসার্জারি নিয়ে, দেখবো আমরা ইনশাল্লাহ। প্রশিক্ষণের জন্য জাপানে গিয়েছিলেন, বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে এই চিকিৎসা সম্পর্কে। দেখো, কম্পিউটার, তুমি যে গাড়ি চালাতে হলে বললাম না এমন একটা রুমে আনবে যেটা হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত, ঠিক আছে, কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে। তার মানে সেই যে চিকিৎসা পদ্ধতিটা ধারণা নিয়েছেন সেটা কিসের মাধ্যমে? কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে, মানে ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে এই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একটা প্রশ্ন আছে নিচে। এরপর বলা আছে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা। দেখো,
চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা, মানে সে কৃত্রিমভাবে বাস্তব অভিজ্ঞতা নিয়ে ফেলেছে, অর্জন করে দেশে ফিরে এসেছেন। এখন তার কাছে রোগী আসলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশন হচ্ছে আমাদের কি এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন। তো আসো এখানে আমরা আলোচনা করি সিএডি মানে হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন, আচরণিক ডেটা মানে হচ্ছে মানুষের আচরণের উপর ভিত্তি করে মানুষকে যে চিহ্নিত করা হয় সেটা হচ্ছে আচরণিক ডেটা, যেমন কিবোর্ড টাইপিং, ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন। এইটা এখন দেখো এখানে প্রশ্ন আসছে কি, প্রশ্নটা আসছে ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণ, তিনি প্রশিক্ষণ কিভাবে গ্রহণ করছে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে, সেই প্রযুক্তি সম্পর্কে ব্যাখ্যা করো, মানে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে তুমি ব্যাখ্যা করে দেবা। ওকে, এরপরে দেখো উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করা। এই যে চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে আমাদের ক্রায়োসার্জারি, তথ্য প্রযুক্তির মাধ্যমে সেটা আমরা কিভাবে করি, অর্থাৎ ক্রায়োসার্জারি সম্পর্কে তুমি ডিটেলস আলোচনা করে দেবা। শেষ। এরপরে আসো দ্বিতীয় নম্বর প্রশ্ন, ডাক্তার রাজীব মেডিকেল কলেজ ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশন করে। রোগী ছাড়াই, দেখছো কিসের প্রশ্নের কথা বলা হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে রোগী দেখতেছে, হার্টের অপারেশন করতেছে। লাভ করে, তিনি লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করলেন অন্যান্য বলের তুলনায় এই বলের স্থায়িত্ব অনেক বেশি। এই জিনিসটা তোমার বুঝতে একটু সমস্যা হতে পারে, আমি বলি অন্যান্য বলের তুলনায় এই বলের স্থায়িত্ব বেশি। কেন? কারণ অন্যান্য বলের তুলনায় বলে, কারণ এটা ন্যানো টেকনোলজির মাধ্যমে সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে, এই জন্য এই বলটা খুবই ভালো। এই জন্য তো এখন দেখো ক্রায়োপ্রোব কি, যে সুচ বা নলের মাধ্যমে ক্রায়োসার্জারি করা হয় সেটা ক্রায়োপ্রোব। ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্রে সাহায্যে ব্যবহার করা সম্ভব, হ্যাঁ ঝুঁকিপূর্ণ কাজ আমরা রোবটের মাধ্যমে করতে পারি, সেটার কথা কেন তুমি বিশ্লেষণ করে দিবা। উদ্দীপকে বল তৈরির প্রযুক্তি, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি, সো ন্যানো টেকনোলজি সম্পর্কে আলোচনা করে দিবা। ব্যবহারিক ক্লাসে যে প্রযুক্তি দক্ষ জনবল তৈরি করতে কোনো ভূমিকা রাখবে কি, ব্যবহারিক ক্লাসে সে কি করছে, রোগী ছাড়াই হচ্ছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশন করছে, মানে ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে সে ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তি দক্ষ জনবল তৈরি করতে ভূমিকা রাখবে কি, হ্যাঁ রাখবে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে কিন্তু দক্ষ জনবল তৈরি করতে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া যাবে, বিভিন্ন ধরনের তাদেরকে হচ্ছে ড্রাইভার মানে হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া যাবে, অনেক ধরনের প্রশিক্ষণ দেওয়া যাবে, তার মানে দক্ষ জনবল তৈরি করতে পারবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এরপরে দেখো এখানে দুইটা দৃশ্যকল্প আছে, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2023। সাম্প্রতিককালে আধুনিক প্রযুক্তির কল্যাণে পৃথিবীতে বসেই কৃত্রিম পরিবেশে চন্দ্র ভ্রমণ, চাঁদে চলে যাবে পৃথিবীতে বসে, কি আর কোনো কথা বলা আছে? কোনো কথা বলার দরকার নেই, ভার্চুয়াল রিয়েলিটি। কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মানে ভালো ভালো উন্নত বেশি বেশি ফলন হয় কিসের মাধ্যমে, কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে বেশি ফলন হয় কি, উন্নত ফলন হয় কিসের কারণে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কারণে। শেষ। তুমি এখন আলোচনা করে দিবা ক্রায়োসার্জারি কি, এটা তুমি পারবা। প্রযুক্তি ব্যবহারে ব্যক্তির মাধ্যমে শনাক্তকরণ করা যায়, হ্যাঁ ব্যক্তি শনাক্তকরণ যা করা যায় যে আমাদের বায়োমেট্রিক, সেটা আলোচনা করবা। দৃশ্যকল্প 1 এ কি বলা আছে, দৃশ্যকল্প 1 এর প্রযুক্তি ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1 এর প্রযুক্তি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, আলোচনা করে দিবা ভার্চুয়াল রিয়েলিটি। দৃশ্যকল্প 2 এর প্রযুক্তি বাংলাদেশ উন্নয়নে বিশেষ, হ্যাঁ জেনেটিক ইঞ্জিনের কারণে এখন উন্নত ফলন তৈরি করা হচ্ছে, উন্নত প্রাণী তৈরি হচ্ছে, তো উন্নত উদ্ভিদের মাধ্যমে ফলন ভালো হচ্ছে, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। তো আশা করি বুঝতে পারছো। তো আমি আরেকটা আলোচনা করেই আমাদের আজকে ক্লাসটা শেষ করতেছি। তো এখানে যদি আমরা দেখি যে একটি কলেজের শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতের সময় একটি যন্ত্রেতে আঙ্গুল রেখে নিশ্চিত করে, দেখছো বায়োমেট্রিক্স, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি আঙ্গুলের মাধ্যমে শনাক্তকরণ। উক্ত কলেজের আইসিটি ল্যাবে প্রবেশ করার ক্ষেত্রে যন্ত্রের দিকে তাকিয়ে দরজা খোলে। যন্ত্রের দিকে তাকানো মানে কি, তোমার ফেস রিকগনিশন, তার মানে ফেস রিকগনিশনের মাধ্যমে খোলে। তার মানে উদ্দীপকের উপস্থিত হওয়াটা যে উপস্থিত হয়, যে উপস্থিত হওয়ার প্রযুক্তিটা উপস্থিত হচ্ছে আঙ্গুল রেখে, তার মানে হচ্ছে এটা আমাদের কি আঙ্গুলের মাধ্যমে শনাক্তকরণ। তো এটা হচ্ছে দৈহিক বা হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার আঙ্গুলের ছাপের মাধ্যমে, ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্ট, তো ফিঙ্গারপ্রিন্ট আলোচনা করে দিবা। মানুষের আঙ্গুলের ছাপের রেখাগুলো একটা আরেকটার সাথে মিল নেয় পৃথিবীর কারোর সাথে, এইভাবে মানুষকে চিহ্নিতকরণ করা যায়। উদ্দীপকে প্রযুক্তি দ্বয়ের মধ্যে কোনটি অধিক নির্ভরযোগ্য সেটা বলতেছে। তো কোনটা নির্ভরযোগ্য বেশি, এটা হচ্ছে কি ফেস রিকগনিশন, আর এটা হচ্ছে আমাদের কি আঙ্গুলের, তাহলে অবশ্যই আঙ্গুলেরটা বেশি গ্রহণযোগ্য। কেন? কারণ ফেস রিকগনিশনে তোমার দেখো যদি কোনো প্রবলেম হয়, তোমাদের সানগ্লাস পরা লেখা, তাহলে কিন্তু এগুলো প্রবলেম করতে পারে, তোমাকে রিকগনাইজ না করতে পারে ফেস রিকগনিশনে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার আঙ্গুলের ছাপ গুরুত্ব মানে হচ্ছে বেশি হচ্ছে গ্রহণযোগ্য, আলোচনা করে দিবা। শেষ। ওকে, সর্বশেষ আরেকটাও আলোচনা করে দিই। 5 নম্বর দেখো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23। ডাক্তার ইফাদ অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে চিকিৎসা করেন। তার চেম্বারে প্রবেশের পথে প্রথম দরজায় আঙ্গুল এবং দ্বিতীয় দরজায় সম্পূর্ণ হাত মেশিনের উপর রাখতে হয়। প্রথম দরজায় শুধু একটা আঙ্গুল দিতে হয় মানে কি ফিঙ্গারপ্রিন্ট, পরবর্তী দরজায় পুরো হাত দিতে হয় মানে কি হ্যান্ড জিওমেট্রি, অর্থাৎ হাতের রেখা শনাক্তকরণ। তো এখানে প্রশ্ন, ডাক্তার ইফাদের চিকিৎসা প্রযুক্তি বর্ণনা করো। ডাক্তার ইফাদ কি আবার চিকিৎসা করছে নাকি? শীতল তাপমাত্রা, ও আচ্ছা, আর
ও শুরুতে একটা জিনিস আছে, ডাক্তার অত্যাধিক শীতল তাপমাত্রা, দেখো অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে, অত্যাধিক শীতল তাপমাত্রা মানে হচ্ছে ক্রায়োসার্জারি। তো ডাক্তার ইফাদের চিকিৎসা পদ্ধতি হচ্ছে কি ক্রায়োসার্জারি। এরপরে হচ্ছে গ নম্বর প্রশ্নে বলা আছে ডাক্তার ইফাত সাহেবের চেম্বারের প্রবেশের পথে ব্যবহৃত প্রযুক্তিগুলো কোনটি জনপ্রিয়? আঙ্গুলের ছাপ বেশি জনপ্রিয় নাকি হাতের ছাপ মানে হ্যান্ড জিওমেট্রি বেশি জনপ্রিয়? অবশ্যই আঙ্গুলের ছাপ বেশি জনপ্রিয়। আঙ্গুলের ছাপ জনপ্রিয় বলে দিবা, শেষ। তো এই দেখছো এখন সবগুলো এরকম টাইপেরই উদ্দীপক দেখে আমরা বুঝতে পারতেছি যে প্রশ্নে কি বলা আছে। আচ্ছা, এস এম শাকিল মাহমুদ বলতেছে একদিনও আইসিটি পড়ি নাই, আপনার ক্লাস করে অনেক ভালো বুঝলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমার পরিচিত যেই ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন করে নিয়ে আসো, সবাই মিলে আমরা একসাথে ক্লাস করব। আমাদের আরও অনেকগুলো ক্লাস বাকি আছে, সেগুলো আমরা তো সম্পূর্ণ বই আমরা আলোচনা করব, সম্পূর্ণ বই সাজেশন সম্পর্কে আলোচনা করে দিব। দেখো প্রথম অধ্যায় কিন্তু আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। প্রথম অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করে দিছি আমি, প্রথম অধ্যায়ের এমসিকিউ পড়াই দিছি আমি, প্রথম অধ্যায়ের সিকিউ পড়াই দিছি আমি। তো তোমাদের যদি কারো এখন কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে পারো। আর তোমরা ভিডিওটা শেয়ার করে রাখো, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখো। আর তার পরবর্তীতে তুমি উপরে একটা গুগল ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা পূরণ করে ফেলো, তাহলেই ওই ফর্মটা পূরণ করে ফেললেই তোমার কাছে পিডিএফটা চলে যাবে, ঠিক আছে? এছাড়াও তুমি আমাদের গ্রুপ আছে, ঠিক আছে, আমাদের 45 দিনের চ্যালেঞ্জের ক্লাস কিন্তু এটা। তো 45 দিন চ্যালেঞ্জের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি অবশ্যই যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আপনার আইসিটি ক্লাস দেখে টেস্টে ভালো করছি আলহামদুলিল্লাহ। আবরিন আহমেদ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আইসিটি ক্লাস দেখে টেস্টে ভালো করছো, আইসিটি ক্লাস দেখে টেস্টে কেমনে ভালো করছো, আচ্ছা ভালো কথা, থ্যাংক ইউ সো মাচ। অন্য জায়গায় হয়তো ক্লাস দেখেছো। মোহাম্মদ সাকিব বলতেছে অল ক্লিয়ার, ক্লাসটা খুব ভালো লাগলো। লামিয়ে যান, খুব ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে, ঠিক আছে? ওকে, পিডিএফ আসে না তো, পিডিএফ তোমার ইমেলে চলে আসবে ইনশাল্লাহ। আর ওই গ্রুপে যুক্ত হয়ে যাবা, গ্রুপে সব আপডেট পেয়ে যাবা, কখন ক্লাস হবে না হবে সব আপডেট কিন্তু ওই গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে? তুমি একটু পেজে দেখো, যদি নাও পাও তারপরে পেজে নক দাও যে ওই গ্রুপের লিঙ্কটা দেন, ওই গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ ভালো, অনেক সুন্দর বুঝান, থ্যাংক ইউ সো মাচ। জিমহা, ক্লাসটা অনেক ভালো ছিল। সুমাইয়া খান, অসাধারণ হয়েছে। মেহেদি হাসান, অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ। আইরিন কাজী, আপনার ক্লাস অনেক ভালো, থ্যাংক ইউ। তোমাদের সবাইকে পরবর্তী ক্লাসে দেখতে চাই শুক্রবার আমাদের সন্ধ্যা 6:50 ইনশাল্লাহ। গ্রুপে কিভাবে অ্যাড হবো? তুমি গ্রুপের লিঙ্কটা দেখো, গ্রুপের লিঙ্কটা হচ্ছে এখানে যদি দিয়ে দিলে হবে, তুমি একটু পেজে নক দাও, ঠিক আছে? জাস্ট পেজে নক দাও, গ্রুপের লিঙ্কটা দেন। তাছাড়া আমাদের পেজে একটু স্ক্রল করো, দেখবো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অনেক কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ শুভ চৌধুরী। আর যেটা বলবো, তোমাদের পরিচিত যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা যে চলে আসো ভাই, এখানে ক্লাস করো। যদি তোমাদের ভালো লেগে থাকে মনে হয়, তাহলে তাদেরকে তুমি একটু জানাতে পারো যে তুমি এখানে ক্লাস করতে পারো, ফ্রিতে ক্লাস হচ্ছে, ঠিক আছে? আই এডুকেশনের গ্রুপে আছে ভাই, আই এডুকেশন গ্রুপ না, তোমাদের 45 ডেজ চ্যালেঞ্জের গ্রুপ আছে আলাদা, ঠিক আছে? সেই গ্রুপের কথা আমি বলতেছি, 45 ডেজ চ্যালেঞ্জের যে গ্রুপটা আছে সেই গ্রুপের কথা বলতেছি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছে সাইফা ইসলাম রিদি, সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, কেমন আছেন আপনি? ভালো আছেন কিনা জানাবেন। আচ্ছা, চ্যাপ্টার 4, হ্যাঁ চ্যাপ্টার 4 এর ক্লাস হবে। আমাদের মাত্র একটা ক্লাস গেছে, সেটা কি জানো? তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ক্লাসটা গেছে, আর কোনো ক্লাস যায় নাই, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ক্লাস গেছে, আর কোনো ক্লাস এখনো হয় নাই। ঠিক আছে, তো আশা করছি তোমরা সবাই গ্রুপে যুক্ত হয়ে যাবা। গ্রুপ সম্পর্কে আশা করছি তোমাদের গ্রুপ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো যে কোথায় যুক্ত হতে হবে, তো সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। আর গ্রুপে যুক্ত হয়ে যাবা, পরবর্তী ক্লাস আমাদের যখন তখন যুক্ত হয়ে যাবে। যারা বলতেছে ক্লাসটা ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা করেছে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ প্রথম অধ্যায়ের প্রশ্ন আসলে তুমি দিতে পারবা, দেখবে প্রশ্ন দেখে মনে পড়বে আয় রে হাবিব ভাই তো পড়াইছে, ঠিক আছে? প্রশ্ন দেখে মনে পড়বে হাবিব ভাই তো পড়াইছে। সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।